আমি ওয়ারি থেকে সামিরাদন বলছি। আমার জীবনের কাহিনী শুরু হলো ক্লাস 8-এ যখন আমি পড়ি, ঠিক তখন থেকে। আমার বড় ভাইয়া কিছু কবুতর পালতো, তো তার কাছে একটা ছেলে আসতো, নাম ছিল সাগর। তো আমিও মাঝে মধ্যে ছাদে উঠলে তাকে দেখতাম, ভালো লাগতো, কথা বলতাম তার সাথে। কথা বলতে বা সময় কাটাতে আমার ভালো লাগতো, ছাদে বসে আড্ডা দিতাম। তো আমার ভাইয়াও কিছু বলতো না, যে সমবয়সী একসাথে কথা বলে, বলতেই পারে। তো এই থেকেই ভালো লাগা, তার সাথে আমার একটা রিলেশনের মতো হলো। ক্লাস 8-এ পড়ে মেয়েরা আর কি, যেরকম বাচ্চারা আর কি যা করে আর কি। তো ওর সাথে ওই স্কুলে যাওয়ার সময় একটু দেখা করতাম, কোচিং এ যাওয়ার সময় দেখা করতাম। তো 9-এ যখন উঠি তখন আমার মা ব্যাপারটা জানতে পারে যে সাগরের সাথে আমার ফ্রেন্ডশিপ ছাড়াও অন্য কিছু সম্পর্ক আছে। তো আমার মা এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত হয়ে যায়, কারণ আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম, যে আমার মেয়ে হয়তো বা পড়াশোনা ছেড়ে এই ছেলের সাথে কোনো সম্পর্কে জড়ায় নেওয়া যায় বা পালিয়ে টালিয়ে নেওয়া যায়, এরকম কিছু। আমার মা অনেক একটু সহজ সরল ছিল। তো এইভাবেই মনে করেন মার ভিতরে সন্দেহটা কাজ করতে থাকলো। মা চাইলো যে আমার পড়ালেখা দরকার নেই, ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দিবে, এরকম কিছু একটা। তো আমি প্রায়, আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করছে পড়ালেখার বিষয়ে। তো আমার বোনেরা আবার ব্যাপারটা জানার পর মার সাথে একমত হয়, হ্যাঁ ভালো পেলে ছেলে পেলে বিয়ে দিয়ে দেবো আমরা ওকে। তো ভাইয়াকে অনেকভাবে ম্যানেজ করে আমি কোনো রকম পড়ালেখা চালিয়ে যাই। যখন আমি নিউটনে পড়ি তখন হুট করে একদিন ওই ছেলের সাথে দেখা করি কোচিং থেকে আসার সময়। তখন ধরা পড়ে যায় আর কি, আমার ভাইয়া জানা ফেলার পর আমাকে 2-4টা চড় থাপ্পড় দেওয়ার পর বলে পরীক্ষা দেওয়া হবে না, এরকম কিছু একটা। তো অনেক রিকোয়েস্ট করে যে না ভাইয়া, আমি এত বছর এত কষ্ট করে পড়াশোনা করলাম, আমাকে এসএসসি পরীক্ষাটা দিতে দাও। তো ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পরে ভাইয়া বললো ঠিক আছে, ওর পরীক্ষা দেওয়ার সাথে সাথে ওর বিয়ের ব্যবস্থা করবো আম্মু, ওর সামনে আর পড়াশোনার দরকার নেই। তো এভাবেই পড়ালেখা শুরু করলাম। টেস্ট পরীক্ষা যখন আমার আসলো, আমি একটু অঙ্কে কাঁচা ছিলাম, তো আমার জন্য একটা লজিং স্যার রাখা হলো। ছেলেটা আসছিল পটুয়াখালী থেকে আসায় ও ব্যাচেলার হিসেবে থাকতো। আমার আম্মু ওকে আমার জন্য অঙ্ক ইংলিশের জন্য রাখলো টিচার হিসেবে, যাতে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তার জন্য। তো ওই ছেলেটা আমাকে পড়াতে আসতো। আর এদিকে সাগরের সাথে আমার রিলেশন ছিল, চালিয়ে গেছি আমি। আমি সাগরকেও ছাড়তে পারতেছিলাম না, পড়ালেখাও ছাড়তে পারতেছিলাম না, এরকম একটা পরিস্থিতিতে ছিলাম। কিন্তু তারপরে ম্যাট্রিক পরীক্ষা যখন কাছাকাছি আসলো, হুট করে শুনি যে ছেলেটাকে আমার জন্য লজেন রাখা হয়েছে, আমার মা নাকি সেই ছেলেটাকেই পছন্দ করছে আমার জন্য। যে ছেলেটা অনেক ভদ্র শিক্ষিত, ওর সাথে বিয়ে দিব। আর ওকে সব জানাইছি যে আমার মেয়ে এরকম এরকম রিলেশনে আছে, তো আমার মেয়ে তো বাচ্চা মানুষ, ও বুঝে না, তুমি ওকে বুঝায় টুঝায় নিও, তুমি তো মিউচুয়াল বুঝতে পারো, তোমার বয়স, প্রাপ্ত বয়স, ওকে বুঝায় টুঝায় তুমি নিও। তো ওই ছেলেটাও রাজি হয়ে গেছে, হ্যাঁ সমস্যা নেই, আমারই তো ছাত্রী, আমি তো ওকে চিনি, ও একটু দুষ্ট হলেও ও অনেক ভালো মেয়ে, আমি ওকে ম্যানেজ করে নিব। তো আমার আম্মু যে এই প্ল্যানিং করছে সেটা আমি জানি না। তো আম্মু প্রায় প্রায় আমাকে বলতো যে তো স্যারকে তোর কেমন লাগে, তো স্যারকে তোর ভালো লাগে না, তুই সাগরের সাথে, সাগর একটা ছেলে হইলো নাকি, কিরকম দেখা যায়, ভালো না, এই সেই এগুলো বলতো। তো আম্মুকে আমি বলতাম তুমি কি পাগল হয়েছে, আমি কি সাগরকে বিয়ে করব, আমি তো পড়াশোনা করবো, ওর সাথে জাস্ট একটু কথা বলি। তো আম্মু আমাকে প্রায় ওই স্যারের ব্যাপারে আমাকে ইনফ্লুয়েন্স করতো। তো একদিন পরীক্ষা চলাকালীন সময় আম্মু আমাকে বললো যে তুমি যদি স্যারকে বিয়ে না করবা, আমি জীবন অনেক কষ্ট করছি তোমাদেরকে বড় করার জন্য, তোমার বাবার সংসারে আমি অনেক কষ্ট করছি, অনেক কিছু সহ্য করছি, তোমার বোনরা আমাকে অনেক কষ্ট দিছে, তুমি যদি স্যারকে বিয়ে না করো তাহলে, আমার পরীক্ষা ছিল শ্যামপুর মডেলে, ওইখান থেকে পোস্তগোলা ব্রিজটা কাছাকাছি, আমি ব্রিজ থেকে লাফ দিয়ে মরে যাবো, নাহলে আমি ফাঁসি দিয়ে মরে যাবো, তোমার ওকেই বিয়ে করতে হবে, ছেলে ভালো, কোন দিক দিয়ে কম, ছেলে তো সব দিক দিয়ে ভালো। তাই আমি আম্মুকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি পরীক্ষা দেই, তোমার কথায় আমি ওকে বিয়ে করবো, সমস্যা নেই। তা আম্মু একটু ইমোশনাল, সহজ সরল ছিল, যদি কোনো ভুল স্টেপ নিয়ে ফেলে তো আমি আম্মুকে এসে আশ্বাসটা দিলাম। আম্মু ছেলেটার সাথে, আমার স্যারের সাথে প্ল্যানিং করে আমার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন আমার বিয়ের ডেট রাখে, যেটা ছিল ভ্যালেন্টাইন্স ডের দিন, 14 ফেব্রুয়ারি। আমি পরীক্ষা দিয়ে আশায় আছি সাগর আমার জন্য রোজ নিয়ে আসবে, আর আমার আম্মু আমার জন্য 3 পিস নিয়ে গেছে। পরীক্ষা শেষে আমার ইউনিফর্ম চেঞ্জ করে আমাকে 3 পিস পরায় বলে যে তোমার খালামণির বাসায় যাবো লালবাগ, আমার খালাতো বোনের সাথে আমার ফ্রেন্ডলি অনেক ভালো সম্পর্ক ছিল, ওর সাথে আমরা নাস্তা খাবো একসাথে, রেস্টুরেন্টে যাবো, ঘুরতে যাবো, তুমি ড্রেস চেঞ্জ করো। তো পাশের এক বাসা থেকে আমি ড্রেস চেঞ্জ করার পরে সে আমাকে গ্যান্ডারিয়া স্টেশনে নিয়ে গেল। সেখানে যে দেখি আমার স্যার কিছু বন্ধু বান্ধব নিয়ে, কাজী নিয়ে বসে আছে। তা আম্মু বললো আজকে কাবিন করাবো, তারপর 2-3 বছর পর তুমি ইন্টার পাস করবা, তারপরে প্রয়োজনে উঠাইয়া দিব, এখন তোমাকে দিব না ওর সাথে।
তা আমি ওখানে দেখি যে পরিস্থিতি, আমি যদি ওখানে বিয়ে না করি আম্মুও ইমোশনালি ভেঙে যাবে। আর বাচ্চা বয়স ছিল তো, চিন্তা করছি দূর বিয়ে হইবে কি হইব, বিয়ের পর সাগরের সাথে চলে যাবো, এরকম কিছু একটা চিন্তা কইরা আমি ওখানে আপোষে বসে সাইন টেন দিয়ে কবুল টবুল বলে আলহামদুলিল্লাহ বলে বাসায় চলে আসছি। তো পরীক্ষা দিলাম ঠিক মতো পরীক্ষা দিলাম। দেওয়ার পর পরীক্ষা মার্চের দিকে শেষ হলো। এপ্রিলের দিকে আমার আম্মু আমাকে বলে যে তোমার স্যারের আম্মুর শরীর অনেক অসুস্থ, আর এদিকে যে তোমাদের কাবিন করানো হয়েছে, তোমার ভাই সম্ভবত জাইনা ফেলাইছে, সানির কথা মানে আমার বড় ভাইয়ের কথা বললো, সে হয়তো জাইনা ফেলাইছে, শুধু শুধু ছেলেটাকে মারধর করবে, তোমাকে মারধর করবে, আমার সাথেও খারাপ ব্যবহার করবে। তো তুমি এক কাজ করো, তোমার বাবা যখন মাদ্রাজ গেছে, আমার বাবা মাদ্রাজ গেছিল তখন, তুমি এক কাজ করো, তুমি ওর সাথে পটুয়াখালী যাও, ওর মার সাথেও দেখা করে আসো, 1 সপ্তাহ বেড়ে আসো, আমি এখানে সব ম্যানেজ করবো। আমি বললাম ঠিক আছে যাই। তারপর আমাকে এইভাবে আমার মা চাদর টাদর সব কাপড় চোপড় গুছায় টুছায় দিল, আমি গেলাম পটুয়াখালী যাওয়ার পরে ওইখানে থেকে আর আমাকে আসতে দেওয়া হয়নি, সেখানেই রেখে দেওয়া হয়েছে। আমার পড়ালেখাও শেষ, সেখানে সমাপ্তি। যখন বিয়ে 3-4 মাস বয়স, তখন আমি প্রেগনেন্ট, মানে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তখন তো বয়স কম, তত একটা বুঝি না, 16 বছর বয়স। তো প্রেগনেন্ট হওয়ায় আম্মুকে বললাম, আম্মু আমি তো প্রেগনেন্ট, এখন কি আমার বাচ্চা নেওয়ার সময়? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা নিলেই সংসার ঠিক হবে, সংসার বসে যাবে, বাচ্চা নিয়ে নাও, বাচ্চা কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, ওইখানে থাকতে থাকলাম। ওইখানে আমি গ্রামে অ্যাডজাস্ট হইতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু স্যার আমাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারতো না, আমি তাকে স্যারই বলতাম বা বলি। সে আমাকে মানে অনেক কষ্ট দিছে। গ্রাম দেশ, আমি ঢাকার মেয়ে, বয়স কম, ওই উঠান ঝাড়ু দেওয়া বা ওই যে ঘর লেপা, এগুলা মানে আমার জন্য নতুন কাজ ছিল, আমি করতে পারতাম না, আমার অনেক কষ্ট হতো, তারপরেও করতাম। উনি কি করলো, যখন আমার 4 মাস প্রেগনেন্ট, তখন উনি ঢাকায় চলে আসলো আমাকে রেখা। আসার পরে 1 মাস যখন ওভার হয়, উনি যায় না। তারপর আমি ফোন দিয়ে কানাকাটি করলাম যে আমি তো গ্রামে থাকতে পারতেছি না, আমাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন। আম্মুকে বললাম, আম্মু বললো ঠিক আছে, একটা রুম নিয়ে ওকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করো। তারপর আমাকে একটা রুম নিয়ে ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসার পর সে আমাকে যে পরিবেশে রাখলো, সেটা তো আমি অ্যাডজাস্ট না। 2টা রুম, 3 সেটের 2টা রুম ছিল। সামনের রুমে 5-6টা ব্যাচেলার থাকতো, ভিতরের রুমে আমরা হাজবেন্ড ওয়াইফ থাকতাম। আমার খুবই আনইজি লাগতো এই পরিবেশটা। তো যখন আমি 6 মাসে প্রেগনেন্ট, তখন আমার মেজো আপু আমার সাথে দেখা করতে এখানে যেয়ে যখন দেখে যে ব্যাচেলাররা সাথে থাকে, আমার বোন অনেক রাগ করে যে এটা একটা পরিবেশ হলো নাকি, তুমি কিভাবে আমার বোনকে রাখছো, তুমি এখান থেকে ঘর চেঞ্জ করো, নাহলে অন্য ব্যবস্থা করো, এভাবে কি আমার বোন থাকতে পারে নাকি, এতগুলা ছেলে থাকে সামনে, কিভাবে থাকে, ও প্রেগনেন্ট মানুষ। তো আমার স্যার বললো যে আমার তো অত সামর্থ্য নাই, আমি যে ওরে ভালো ফ্ল্যাট বা ভালো রুম নিয়ে ভাড়া রাখবো, আমি যতটুকু ইনকাম করি আমি তার ভিতরেই রাখবো। তো আমার আম্মু শুনে বললো, আমাদের জুরাইনে একটা বাড়ি আছে, মুরাদপুর জুরাইন। তো আম্মু বললো, এখানে আমি একটা ফ্ল্যাট খালি করে দিতেছি, তুমি প্রীতিকে নিয়ে ওইখানে উঠো, আর তোমার শ্বশুরকেও আমি ম্যানেজ করছি, সে এখন ঠান্ডা হয়ে গেছে, আমি তোমাদের বাসায় নিয়ে আসার ব্যবস্থা করতেছি। তারপর সে যখন আমার প্রায় 7 মাস বেবি, তখন আমাকে জুরাইনের ফ্ল্যাটে উঠানো হলো। ফ্ল্যাটে উঠানোই এই যে ভুল শুরু হলো, আমার মার থেকে ওর চাহিদা পূরণ শুরু হলো। তো ফ্ল্যাটে উঠলাম, উঠার পরে সে চিটাগাং রোডে আদমজি ইপিজেটে তখন চাকরি নিল। ও প্রায় দেখা যেত 7 মাস যখন আমার মা আবার আমার 7 করলো অনেক বড় করে, সব আত্মীয় স্বজন নিয়ে, মানে বিয়ের অনুষ্ঠান হয় নাই, 7 করছে আব্বু আম্মু সবাই মিলে। তো ও এটা দেখেই বুঝে ফেলাইছে যে আমার বাবা মা আমার প্রতি খুবই দুর্বল বা আমাকে অনেক ভালোবাসে, সেই দুর্বলতা ও কাজে লাগাইছে। ও প্রায় আম্মুকে বলতো, আম্মা আমি তো পড়ালেখা করি, সংসারও চালাই, আমি একসাথে পারি না, তো আপনি আমাকে এত 20,000 টাকা বা 30,000 টাকা দিবেন, আমি এই কোর্সটা করব, কম্পিউটার একটা কোর্স আছে, করলে আমি ভবিষ্যতে ভালো চাকরি পাবো, ভবিষ্যতে ভালো চাকরি করলে আপনার মেয়ে শান্তিতে থাকবে। তো আমার আম্মু তো অনেক সহজ সরল ছিল, আম্মু আব্বুকে জানিয়ে কিছু দিত, না জানিয়েও কিছু দিত, এরকম করতো। ওকে প্রচুর টাকা দিত আব্বু আম্মু। তো ও এই কোর্স করবে, ও রেজিস্ট্রেশন লাগবে, ও বই কিনবে, ও কোচিংয়ে ভর্তি হবে, এই সেই করে নানানভাবে টাকা নেওয়া শুরু করলো। যখন আমার ডেলিভারির সময় হলো, আমার মানে শরীর অসুস্থ, তখন আমার আম্মু বললো কি যে তোমাকে মগবাজার 8 দিন হাসপাতালে নিয়ে ডেলিভারি করাবো। তো আমি বললাম, আম্মু স্যারের তো অত টাকা নেই, মগবাজারে তো ডেলিভারি করাইতে গেলে অনেক টাকা প্রয়োজন, নর্মালে করলেও প্রচুর টাকা লাগে, সিজার করলেও টাকা লাগে, আমি টাকা কই পাবো এত, তোমার টাকার কথা এত চিন্তা করা লাগবে না। আমার আম্মু বললো, তোমার সব বোনদের ওখানে হয়েছে, তোমার ওখানে হবে,
আমি বুঝবো, সেটা তোমার বোঝা লাগবে না। আচ্ছা ঠিক আছে। তো আমাকে নিয়ে ভর্তি করলো। আমার হাজবেন্ডে কোনো টাকা পয়সা দেয়নি, সম্পূর্ণ আমার মাই বহন করছে। হয়তো আমার বাবা জানে কি জানে না আমি জানি না, কিন্তু আমার মাই সম্পূর্ণ খরচ বহন করে আমাকে। মানে আমার নর্মাল ডেলিভারি হওয়ার কোনো সুযোগই দেয়নি আমার মা, যে আমার মেয়ের বয়স কম, আমি সিজারিয়ান নিয়ে যাব। তো আমার আম্মু আমার ডেটের আগেই নিয়ে সিজারিয়ান করিয়ে ফেললো। ছেলে হলো আমার প্রথম একটা। ছেলে হওয়ার পরে হাসপাতালে আমার হাজবেন্ড ছেলেকে দেখতে যায় না। 2 দিন হয়ে গেছে, কি ব্যাপার সে আসে না কেন? ফোন দেই, আপনি কি ছেলেকে দেখতে আসবেন না? কারণ আমার পরীক্ষা চলতেছে, আমি কিভাবে আসবো? বাসায় তো আসবেই, আসলে আমি আসবো। তারপর আমি যখন ফোন একটু তকাতকি করি, তখনই বাচ্চা হওয়ার 2য় দিন সে আসে। মানে সিজার করায় যে সে চলে যায় আর আসে না। 2য় দিন আইসা কথা বলি যে আপনি আসতে তো পারেন, রোজ একবার একটু আসে আমার সাথে দেখা তো করতে পারেন। কারণ আমার পরীক্ষা তো, আমি পড়ার অনেক চাপের জন্য আসতে পারি না। সমস্যা কি, আম্মা আছে, আপারা আছে, সবাই তো আছে, তুমি চিন্তা করো কেন, ফোনে কথা বলবো আমরা। তা আম্মু ওইখান থেকে আমাকে আর জুড়ে নিয়ে বাসা না পাঠিয়ে সে ওয়ারি নিয়ে গেল আমার বাচ্চা সহকারে। আমাকে ওয়ারি নিয়ে যেয়ে সেখানেও আমার আম্মুরা যে ফ্ল্যাটে থাকতো আরেকটা ফ্ল্যাট খালি করে আমাকে ওইখানে রাখলো, যে বেবি যে পর্যন্ত ঝরঝরা না হবে, মানে 5-6 মাস না হবে, তোমাকে দিব না, তুমি পোলাপেন মানুষ, বাচ্চা কিভাবে পালবা। তো এখানে রাখলো। তো ও বেতন পেলো, যখন পিজিতে বেতন পেয়েছে, পরে আমি বলছি যে দেখেন আমার চাচারা তো পাশাপাশি থাকে, সবাই থাকে, এলাকাবাসী বলে যে মিষ্টি কই মিষ্টি কই। এখন বাবা যতই দেখ, আপনি যদি হাতে করে মিষ্টি না নিয়ে আসেন মানুষ তো খারাপ বলবে, আপনি তো বাচ্চার বাবা। তো বলছি ঠিক আছে, আমি বেতন পাই আমি নিয়ে আসবো। তো বেতন পায়া প্রায় 10-12 কেজি মিষ্টি, বাচ্চার জন্য 2-4 সেট কাপড় চোপড়, পালিশ টালিশ যা লাগে আর কি যাবতীয় মোটামুটি কিনে নিয়ে আসে। আসার পর আম্মু অনেক রান্না বান্না করে খাওয়া দেয়। তো এরকমই ও মাঝে মধ্যে আসে, আমি মাঝে মধ্যে জুড়ে নেবার সাথে যেয়ে দেখা করি, এরকম করে চলতে থাকলো। কিন্তু আমার খরচ, আমার বাচ্চার খরচ সম্পূর্ণ আমার মা বাবা বহন করে। ও আমাকে কিছুই মানে তেমন একটা দেয় না। চাইলে বলে বেতন পাইনি, বেতন পাইছি, রেজিস্ট্রেশনে লেগে গেছে, বই কিনতে লেগে গেছে, কোচিংয়ে দিতে লেগে গেছে, আম্মা থেকে নাও, আম্মাকে আমি বলে দিতেছি। তো আমার আম্মাকে বললো, আমার আম্মাও মানে সাথে সাথে হ্যাঁ কি লাগবে তোমার, আমাকে বলবা, ছেলেকে ডিস্টার্ব করবে না, ওকে পড়ালেখা করতে দাও। তো এইভাবে চলতে থাকলো। তো যখন আমার বাবুটা 2 বছর বয়স, তখন আমার আম্মা মারা যায় হঠাৎ করে। মানে ভালো সুস্থ লোক স্ট্রোক করে মারা যায়। তো স্ট্রোক করে মারা যায় যখন, আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম যে গল্প বাবা তুমি তাড়াতাড়ি আসো, আম্মু নাকি মারা গেছে, খালামণি বলতেছে, আমার তো বিশ্বাস হইতেছে না। আম্মুর সাথে আমি 3টা বাজেও কথা বললাম, এখন খালামণি ফোন দিয়ে বলতেছে ঢাকা মেডিকেল যাও, তোমার আম্মু নাই। তো আমরা ঢাকা মেডিকেল গেলাম, যায়া যখন আম্মু লাশ দেখলাম, তখন আমি অনেকটাই ভেঙে পড়লাম, অসুস্থ হয়ে গেলাম যে কি হলো। তখন আসলাম বাসায়, লাশ টাশ নিয়ে আমরা আসলাম, মাটি টাটি দিলাম। দেওয়ার পরে আব্বু বলতেছে যে 40 দিন তোমরা 3 বোন, আমরা 3 বোন, তোমরা এখানেই থাকবা হাজবেন্ড সহকারে, আমার সাথে থাকবা, আমি একা থাকতে পারবো না। তো আমরা ওইখানেই থাকলাম 40 দিন যাবত। না আমার মা যে মারা গেছে সেই জিনিসটা আমি সহ্য করতে না পারায়, যখন মাকে মাটি দিয়ে যাবে তখন আমি শর্ট স্ট্রোক করে ফেলছি আর কি, মোট কথা শর্ট স্ট্রোক করে ফেলি। আমাকে নিয়ে আমার বড় বোনের হাজবেন্ড ন্যাশনাল নিয়ে যায়, ন্যাশনাল নিয়ে যেয়ে ভর্তি রাখে। তো ওইখান থেকে আমি অসুস্থ মানে এরপরে ধরা পড়ে, কিছুদিন পর ধরা পড়ে আমার টাইফয়েড হয়েছে 10-15 দিন পর। তারপর ওইটা ট্রিটমেন্ট চলাকালীন তারপর আবার হঠাৎ করে ধরা পড়ে আমার টিবি হয়েছে। আর একটা পর একটা অসুখ লেগেই আছে। এর মধ্যে ও আমার চিকিৎসারও ভরণ পোষণ দেয় না। এখন তো আম্মাও নেই, আমি কার কাছে চাম? আব্বার কাছে চাইলে কয়বার চাওয়া যায়? আব্বার সাথে তেমন টাকা পয়সার ব্যাপারে ফ্রি মাইন্ডও না। তো এই যে কষ্টটা আমার শুরু হলো, আর ওর রূপটাও ভেসে উঠলো আমার সামনে, যে আসলে আমার মা ও চাহিদা পূরণ করে রাখছে বিধায় ও এতদিন ভালো ছিল। তারপরে ও হঠাৎ করে বলে যে তোমাকে ডাক্তারি চিকিৎসা করালে হবে না, তোমার সম্ভবত ফকির দেখাতে হবে, তোমাকে গ্রামের বাড়ি নিয়ে যাব, তুমি আব্বার কাছ থেকে 20-30 হাজার টাকা নাও, তোমার আমি গ্রামের বাসায় নিয়ে যাই, ভালো ফকির দেখাই, তোমার একটা পর একটা অসুখ লেগেই আছে, এটা ডাক্তারি ট্রিটমেন্টে ভালো হবে না। তো আমি আব্বুকে যা বললাম, আব্বু তো ডাইরেক্ট না করে দিল যে না আমি কোথা থেকে টাকা দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তোমাকে প্রচুর টাকা দিছে, এখন নিজের সংসার নিজে সামলাও, আমি সানিকে বিয়ে করাবো। আমার ভাইয়ের কথা বললো, আমি আমার ছেলের বউ নিয়ে সুখ শান্তিতে থাকবো, তোমরা যা সংসার শেষে সামলাও। এতদিন তোমার আম্মা ছিল, আম্মা দিছে, এখন তো তোমার হাজবেন্ডের পড়ালেখাও শেষ, অনার্স কমপ্লিট, এখন তোমাদেরটা তোমরা সামলাও, চাকরি বাকরি নিতে বলো তোমার হাজবেন্ডকে, ভালো আমি তো আসি পাশে। তো আমি ওনাকে বললাম, এই ওনার রেগে যাওয়া কেন? দিবে না, দিতে হবে। আমাকে কি দিছে বিয়ের পর, বিয়ে হয়েছে পথে কি দিছে তোর বাবা মা? কিছুই দেয়নি। এখন তোর চিকিৎসাকে আমি করামনি, তোর একটা পর একটা অসুখ লেগেই থাকে, রোগ হইতেই থাকে, আমি কি করামনি চিকিৎসা? এরকম কিছু আর কি ঝগড়াঝাটি। আমি বললাম ঠিক আছে, আপনার চিকিৎসা করানো লাগবে না, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। ও রাগ করে চলে যায়, প্রায় 12-13 দিন আসে না। পরে আমি ফোন দিই, আসে। 13 দিন কোনো খবর থাকে না, 12-13 দিনের মতো আসে। আসার পর আমি মোটামুটি একটু সুস্থর দিকে যাই।
সুস্থ দিকে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে না, উড়ে দিয়ে তো হবে না, আর এখন মাও নাই, নিজের পথ নিজেরই দেখতে হবে, যেহেতু বাচ্চা আছে, বাচ্চার খরচ চালাতে হবে, নিজের খরচ চালাতে হবে। আমি তো মোটামুটি হাতের কাজ টাজ মানে যেটা দেখি আমি সহজেই কাজ করি, যে কোনো কাজ। তো ভাড়াটিয়া দেখতাম কি টুপেন প্লাগ বানাইতো ঘরে বসা, ডর্জন হয়তো 12 টাকা, 4 টাকা না 8 টাকা এরকম, মানে এক একটা এক এক রেটের ছিল। তা আমি ওকে ভাড়াটিয়া ভাবিকে বললাম, ভাবি আমাকে ও কয়টা করে কাজ এনে দেন, আমি ঘরে বসে বসে করবো, আমার তো হাত খরচ লাগে, আমার কিছু করা দরকার। তো ওই ভাবি আমাকে নিয়ে পরিচয় করা দিল কারখানায়। তো ওইখান থেকে যাই আইসে আমি কাজে এনে ঘরে করতাম। আল্লাহর রহমত আমার হাত খুব চালু হয়ে যায় কাজে, আমি ভালো টাকা ইনকাম করা শুরু করি, আমার সংসার আমিই চালানো শুরু করি। ওর আর প্রয়োজন পড়ে না আমার তেমন একটা, ভাড়া দিতে হয় না, শুধু বাচ্চা নিয়ে খরচ। তাছাড়া তেমন বিপদে পড়লে বোনদের কাছে যেতাম, বোনরা উপকার করতো, হেল্প করতো, বাবাও যতটুকু সমর্থ করতো, হয়তো বাজার করতে গেলে আমার জন্য বাজার করতো, এরকম কিছু। তো এরকম ভাবে চলতে থাকলাম। পরে আমার বাবা হাইকোর্টে একটা মুহুরির চাকরি নিয়ে দিল আমার হাজবেন্ডকে। মুহুরি চাকরি নিয়ে দেওয়ায় মুহুরি চাকরিতে তো প্রচুর টাকা পয়সা, কিন্তু সে কি করতো, যখন আসতো তার সাথে পকেটে আমি কখনোই 200 টাকার উপরে দেখিনি। সে কি করতো, আসার পথে হয়তো বিকাশ করে গ্রামে পাঠিয়ে দিত বা কোথাও রেখে আসতো, কিছু একটা করতো। তো এই নিয়ে মাঝে মধ্যে আমাদের ঝগড়া লেগে যেত যে আপনি তো কাজ ভালোই করেন, মুহুরি কাজ করেন, টাকা পয়সা আনতে পারেন না কেন ঘরে? 150-200 টাকায় একটা মুহুরির ইনকাম নাকি? আমি কি জানি না? আমাকে কি লোকেরা বলে না যে এটা মুহুরির কত টাকা ইনকাম হতে পারে? তো এই নিয়ে তকাতকি প্রায় করতাম। আর তখন তো একটু বয়সও বাড়ছে, একটু বুঝিও, হ্যাঁ আপনি টাকা পয়সা কি করেন। তো গ্রামের বাড়িতে গেলাম বেড়াতে একবার ঈদে, যে দেখি যখন আমাকে বিয়ে করে নিয়ে যাওয়া হয়েছে তখন দেখতাম চাল দিয়ে পানি পড়তো, নারিকেল পাতা দিয়ে বাথরুমের মতো ছিল, মানে তেমন স্যানিটারি ল্যাট্রিনও ছিল না, এরকম একটা পরিবেশ ছিল। আর যখন আমি 2-3 বছর পর গেলাম তখন দেখি নতুন চালের ঘর, স্যানিটারি ল্যাট্রিন, সোলার, মানে ঘরের পরিবেশই চেঞ্জ হয়ে গেছে। তো কি ব্যাপার, আমাকে ওইখানে কষ্ট দিয়া ও সব টাকা কি গ্রামে পাঠায় নাকি, এরকম মাথায় আসলো। গ্রামে এত উন্নত হলো কেন? তোমার চাচি শাশুড়ি না মামি শাশুড়ি বলে সমস্ত ভালো টাকা ইনকাম করে, ভালো টাকাই পাঠায় গ্রামে। ওর ভাইরা ভালো জায়গা জমি নিতেছে, ঘর দুয়ার উঠিতেছে, সবই করতেছে, এরকম কিছু। তখনই আমি বুঝতে আমার বাকি রইল না যে সে আমার মাথায় কাঁঠাল ভেঙে খেতেছে, ভাড়াও দিতে হয় না, বউ বাচ্চারও খরচ দিতে হয় না, সে ইনকাম যা করে সব গ্রামে পাঠায় দেয়, এরকম কিছু। তো আমি এই জন্য প্রায় ওর সাথে ঝগড়া করতাম, তো এই গ্রামের বাসায় টাকা পাঠিয়ে দাও, তুমি আমার খরচ দাও না, এরকম ঝগড়াঝাটি লেগেই থাকতো এরকম। তো 2016 দিকে আমি জানতে পারলাম যে আমি আবার প্রেগনেন্ট। তো যখন প্রেগনেন্ট জানতে পারলাম তখন 3 মাসের প্রেগনেন্ট আর কি। আমার একটু সমস্যা ছিল, মানে বুঝতে পারিনি, 3 মাস সময় বুঝতে পারছি যে আমি প্রেগনেন্ট। তো আমি এটা বাসায় জানানোর পর আমার বাবা আমার সাথে প্রচুর রাগারাগি করলো যে এই বাচ্চা তুমি রাখতে পারবে না, এই বাচ্চা ফালাও, তোমার জামাই ভালো না, তোমার একটা বাচ্চা নিয়ে তুমি কাজ করে খাও, এত কষ্ট করো, তারপর আবার আরেকটা বাচ্চা নিচ্ছ তুমি কোন সাহসে, তুমি এখন বাচ্চা অ্যাবর্শন করে ফেলাইবা, এই বাচ্চা নেওয়ার প্রয়োজন নেই। তো আমি আমার বড় এক ভাবির সাথে গেলাম মিটফুট হাসপাতালে অ্যাবর্শন করার জন্য, কিন্তু আমার মন মানলো না, আমি ভয় পাইলাম না, মন মানলো না, আমি হাসপাতাল থেকে ফিরে আসছি, অ্যাবর্শনটা আর করাইনি। তো বাসে আসছি, পরে আব্বু অনেক রাগারাগি করলাম, আব্বু ঠিক আছে, আর রিজিক তো আল্লাহর কাছ থেকে নিয়ে আসবে, কাজ করে যখন একটা বাচ্চাকে খাওয়াইতে পারি 2টাও খাওয়াইতে পারবো, তোমার সাপোর্ট যতটুকু তুমি পারবা করবা, তোমাকে আমি কোনো কিছুর জন্য চাপ দিব না, একটা বাচ্চাকে আমি কিভাবে এভাবে ফালাই দিই, আমি পারবো না। তো বললাম, পরে আব্বু আর কিছু বললো না। তো এইভাবে চলতে থাকলো। যখন আমি 6-7 মাসে প্রেগনেন্ট, তখন আমার বাবা বলল যে মাওতালে একটা জায়গা আছে আমার, জায়গাটা পড়ে আছে নদী নালার মতো, ময়লা টয়লা ফেলায় মানুষ, এক কাজ করো তোমরা 3 বোন মিলে ওইটা রেজিস্ট্রি করে তোমাদের নামে নিয়ে নাও, আমি তো দৌড়াদৌড়িও করতে পারি না, আর আমার হাতে তেমন টাকা পয়সাও নেই, আমার অসুখ হয়েছে, ওষুধে অনেক টাকা চলে যায় যেগুলো ভাড়া টাড়া পাই, তো তোমাদের টাকা দিয়ে তোমরা 3 বোনে রেজিস্ট্রি করে জায়গাটা নিয়ে নাও, তোমাদের ভবিষ্যৎ তোমরা করে নাও, আমি তা দৌড়াদৌড়ি করতে পারতেছি না। এমন কিছু বলে আমরা 3 বোন উদ্যোগ নিলাম যে আমরা এই জায়গাটা রেজিস্ট্রি করে নিব। তো আমার হাজবেন্ড যেহেতু মুহুরি, আমার 2 বোন আমার হাজবেন্ডকে বললো যে সবুজ তুমি তো মুহুরি, তুমি কাজ টাজ করো, যা ভাগে আসে আমরা 3 জন ভাগে ছুগে টাকা দিয়ে দিব। তো রেজিস্ট্রি সব কাগজপত্র প্রসেসিং কমপ্লিট করলো। আমি আবার একটা কিস্তি উঠাইলাম যে টাকা পয়সা লাগবে, 50,000 টাকা কিস্তি উঠাইলাম। তো যেদিন রেজিস্ট্রির দিন, সেদিন আমার বাবা আবার আগের দিন ময়মনসিংহ গেছিল একটা কাজের ব্যাপারে। তো আব্বু আসছে, আব্বু তো অসুস্থ ছিল, ওনার পা অনেকটা ফুলে গেছে। তো রেজিস্ট্রির দিন আমার হাজবেন্ড আমাকে বললো, যাও তুমি বাবাকে নিয়ে ফতুল্লা রেজিস্ট্রি অফিসে যাও, আমি এখান দিয়ে উকিলের সাথে যাব। তো আমি ওয়ারি গেলাম যে আব্বু তুমি যাবা না? আব্বু বলে, দেখ আমার পায়ের কি অবস্থা, তোরা সামনের সপ্তাহে রেজিস্ট্রিটা রাখ, আমি কিভাবে যাবো এই পাওটা নিয়ে, আমার পাওটা আরো ব্যথা করবো।
আমি আবার বাসায় ফিরে আসলাম। আমার খারাপ লাগলো যে না, এইভাবে তো আব্বুকে নেওয়া যায় না। যে রোজা গল্প বাবা, আব্বু তো এরকম এরকম পায়ের সমস্যা, তো এক কাজ করেন সামনে রবিবার ডেটটা ফালান। কেন? ও মানে আমাকে চোখ টোক বড় করে এক্ষণে যেতে হইব তোর বাপে কেন যাইব না? আমি কাগজপত্র কি রেডি করি নাই? আমি কি টাকা খরচ করি নাই? এক্ষণে যেতে হইব। সে আবার আমাকে পাঠালো। আমি তখন 7 মাসের প্রেগনেন্ট অবস্থায়, মানে ওয়ারি থেকে জুরাইন, জুরাইন থেকে ওয়ারি, ওয়ারি থেকে জুরাইন, জুরাইন থেকে ওয়ারি, প্রায় 6 বার আপ ডাউন করি। ওখান থেকে বাবাও রেগে যায়, আমি যাব না, আমার জায়গা, আমার যখন মন চায় আমি তখন দিব, তোর জামাইয়ের কথা আমি তোকে দিব নাকি? আর এখান থেকে আমার হাজবেন্ড আমাকে বলে যে এক্ষণে যাও, তোমার বাবাকে যেভাবে পারো ম্যানেজ করো, যেতেই হবে। এরকম করতে করতে আমি প্রায় অনেকটা অসুস্থ হয়ে যাই। তো আমি ঘরে যাই, শুয়ে পড়ি। পরে ওর সাথে আমার ঝগড়া চলতেই থাকে। এর মধ্যে এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলে ফেলে, 2টা চটকনা দেওয়ার পর একটা লাথি যখন মারে, তখনই আমার ওয়াটার ব্রোক হয়ে যায় বাচ্চার, যেটা মানে বাচ্চা হওয়ার সময় ওয়াটার ব্রোক হয়। তো ওয়াটার ব্রোক হয়ে যাওয়ার পর নিচে আমার মামি ছিল, আমি আবার চিৎকার দিয়ে মামিকে ডাক দিই, মামি তাড়াতাড়ি আসো, দেখো কি হয়েছে। 7 মাসে কিভাবে ওয়াটার ব্রোক হয় আমার মাথায় মানে আসতেছে না। তো মামি বলতেছে এখন ওরে হাসপাতালে নিয়ে যাও সবুজ, আর নিলে আমি এখন পুলিশ ডাকুন, তুমি কিভাবে এই অবস্থার গায়ে হাত তুললা? আমি দুলাভাইরে ফোন দিতাছি। তো সবুজও ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি করে আমাকে কোলে করে এলো পাথালি নিয়ে দৌড় দিল। দৌড় দিয়ে সে মগবাজার রাত দিনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলে এখন ইমিডিয়েট সিজারিয়ান করতে হবে, 7 মাসেই ডেলিভারি হবে, যেহেতু ওটার ওয়াটার ব্রোক হয়ে গেছে, ওকে রাখা যাবে না। 7 মাসে বাচ্চাটা হলে তো সমস্যা। তুই যে আমি কিস্তি 50,000 টাকা উঠেছি, আমার মনে বল যে আগে আমি নিজে বাঁচি, বাচ্চায় পরে জায়গা রেজিস্ট্রি হবে, পরেরটা পরে দেখা যাবে। তো ও কি করলো, আমাকে যখন সিজার রুমে ঢুকাইলো সে পর্যন্ত আমি ওকে দেখছি। বের হওয়ার পরে ওর চেহারা আমি দেখি না। আমাকে সিজারের ওয়েটিং রুমে প্রায় 1.5 ঘন্টা রাখা হয়েছে। আমার নাম বাইরে মাইকিং করা হচ্ছে, আমি এতিমের মতো শুয়ে আছি। আমাকে রিসিভ করার মতো কোনো গার্জিয়ান নেই মগবাজার আদমিনে, যে রুগীটাকে যে রিসিভ করে একটা ওয়ার্ডে নিবে বা কেবিনে নিবে, সেই লোকটা নেই। মানে আমাকে ফেলেও চলে গেছে ডেলিভারিটা করাই। তো আমি কি করব 1.5 ঘন্টা পরে আমার মার মামাতো বোন, সে কিভাবে যেন খবর পায়, সে আসে। সে যখন মানে সে আমাকে আমার ডাক নামে চিনে, তো আমার আসল নামটা যখন মাইকিং করা হচ্ছে বুঝতে পারে না, তখন সে যখন গেটটা দিয়ে চুকি দেয়, তখন দেখে যে আমি শুয়ে আছি, বলে যে এটাই আমার ভাগ্নি। তখন ডাক্তাররা বলে এই রুগীটাকে তো আমরা 1.5-2 ঘন্টা যাবত শোয়া রাখছি, কেউ রিসিভ করার নাই। তা আমি ভাবছি যে 7 মাসে যখন ডেলিভারি হয়েছে, অবজারভেশন আমার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসলো না, আমার বাচ্চা মনে হয় মারাই গেছে, এরকম কিছু একটা। তো খালামানি বললো না, আমাকে তো ফোন দিল মিতু, আমার বড় বোনের কথা বলতেছে, যে ওরে নাকি NICU-তে রাখা হয়েছে। তা আমি তখনই চিৎকার দিয়ে বললাম, NICU-তে যে রাখলো, NICU একটু খরচ জানে, সে প্রাইভেটে রাখলো না সরকারিতে রাখলো? প্রাইভেটে রাখলে তো প্রচুর টাকা লাগবে, কারণ আমার বিয়ের এক বাচ্চা রাখছে, আমার একটু আইডিয়া ছিল। তো কি কোথায় রাখছে বাচ্চা? তো বলতেছে প্রাইভেটে রাখছে। আমাকে এখন প্রাইভেট থেকে বের করার ব্যবস্থা করেন খালা, নিলে কিন্তু আমি এত টাকা কই পাম। পরে আমার খালা ফোন দিল আমার হাজবেন্ডকে, সে বলতেছে না সমস্যা নেই, আমি কথা বলছি, রোজ 2-4 হাজার টাকা 6,000 টাকা করে লাগতে পারে, বেশি লাগবে না, টাকা তো আছেই 50,000 মতো তো আছেই, 20-30 হাজার টাকা সিজারে যাবে, বাকি টাকা দিয়ে বাচ্চা ট্রিটমেন্ট করে নিয়ে যাবো। আমি বলতেছি স্যার আপনি তো, আমি করে স্যারই বলতাম ওনাকে, যে স্যার আপনি তো ভুল করতেছেন, প্রাইভেটে লাস্টে দেখা যাবে কি একটা বড় লম্বা বিল দিয়ে দিবে, তখন কি করবি? না তুমি এত টেনশন করো না, আমি বুঝবো। 7 দিন যখন সিজারিয়ানের হয়, আমি বাচ্চাকে দেখার জন্য ধানমন্ডি একটা প্রাইভেট হাসপাতালে বাচ্চাকে রাখা হয়, সেখানে যাই। তো যেই আমি ফার্স্টে বলি যে আমাকে একটু বিলটা দেখান, কত টাকা বিল আসছে। তো আমি দেখি বিলে লেখা 1,20,000 টাকা। তখন আমি বললাম স্যার আমি আপনাকে বলছিলাম যে এখানে বিলটা ধরায় দিবে, এখন এই 1,20,000 টাকা আপনি কোথায় পাবেন? তো বলতেছে আচ্ছা দেখি কি করা যায়, আব্বারে ফোন দাও, বড়াপাকে ফোন দাও, ছোটাপাকে ফোন দাও। আমাকে কাউকেই ফোন দেওয়া যাবে না, কারণ তারা এই বাচ্চার বিরুদ্ধে ছিল যে আমি যেন বাচ্চাটা না নিই। তো আপনি যে কথা বলতেছেন এখন এই টাকা, আমি তো আপনাকে ফার্স্টের দিনই বললাম যে সরকারি হাসপাতালে নিয়ে যান, এখন আমি কই পাবো এতগুলো টাকা? তা আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে বাচ্চা তো ওইখানেই, তার ওজন মাত্র 1.5 কেজি হয়েছিল, মানে আমার মেয়েটার, দ্বিতীয় বাবুটার। তো আমি এখন চিন্তা করতেছি আমি কি করব। তো পাশের বাসার মামিকে বললাম, মামি আমাকে কিছু টাকা কি লাভে দিয়ে নিয়ে দেওয়া যাবে, এরকম তো বাচ্চার সমস্যা। তো মামি বললো তুমি দিবা কিভাবে? আমাকে যে দিব, আমি আবার বাসায় আইসা বাবুকে নিয়ে একটু সুস্থ হয়ে একটা কিস্তি উঠায় আপনাকে দিয়ে দিব, বা কাজ করে শোধ করে দেবো, বা ভাড়া দিয়ে যেভাবে পারি আমি দিব।
কয় হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু লাভ কিন্তু প্রচুর নেয়। হ্যাঁ লাভ চিন্তা করে কি এখন চলবে, আমার নিয়ে দেন। তো আমি কিছু টাকা লাভে নিলাম, কিছু টাকা ছিল সেটা অ্যাডজাস্ট করলাম। আর বাড়ি, আমার বাবার বাড়িতে তো আমি ছিলাম একটা ফ্ল্যাট নিয়ে, তো আমি মানে চিন্তা করলাম বাবা পরে রাগারাগি করবে, পরেরটা পরে দেখা যাবে, আগে সন্তান বাঁচায় আনি। তো বাবার ভাড়ার যে টাকা ওগুলা মানে আমি ভাড়াটিয়াদের কাছ থেকে নিয়ে নিলাম। তো সব মিলিয়ে 96,000 টাকা হলো টোটাল। তো আমি বললাম স্যার এখন আপনি কিছু আনা দেন দেশের থেকে, আপনার ভাইদের কাছ থেকে বা আমার মার কাছ থেকে বা আপনার বোনের কাছ থেকে, বা আপনার কিছু যদি সেভিংস থাকে ওইখান থেকে দেন। আমার কাছে তো 1 টাকাও নাই, যা ছিল ওই সিজারে দৌড়াদৌড়ি করে খরচ হয়েছে। আমি তো সিজারে তো আমার থেকেই খরচ করলেন, যেটা কিস্তির টাকা ছিল। মানে আমার তেমন টাকা নেই, আমি কই পাবো এখন টাকা? আমার তেমন কোনো মামলা মোকদ্দমাও যাইতেছে না কোর্টে, আমি টাকা কই পাবো? তা আমি আর কিছু বলি নাই, আমি তো অসুস্থ ছিলাম সিজার যেহেতু। তো আমি আমার ওই মামিটাকে আর আমার দোতলা এক ভাবি ছিল, ভাবিটাকে দুজনকে টাকা দিয়ে বললাম যে স্যারের সাথে আপনারা দুজন একটু যান, আমার বাচ্চাটাকে একটু রিলিজ করার ব্যবস্থা করেন। এখন আজকে রাত্রে তো আর ছাড়বে না, আপনারা যা পেমেন্ট করে আসেন, আমি সকালে ওরে নিয়ে সরকারি হাসপাতালে যাব, দেখি কি করা যায়, আল্লাহ যা আছে কপালে। তো ওনারা গেল পরে সে এতটাই জঘন্য লোক যে সে নাকি আমার ওই ভাবিকে আর মামিকে বলে যে দরকার নেই, আপনারা পিতির একটু বুঝান, টাকাগুলো এতগুলা টাকা 96,000 টাকা কি প্রয়োজন দেওয়ার হাসপাতালে টাকা? বাচ্চা যে অবস্থা, 1.5 কেজির একটা বাচ্চা, এটারে বাইর করলেই তো সাথে সাথে মারা যাবে। তো দরকার নেই, আমরা হাসপাতালে যাওয়ার আমাদের দরকার কি, থাক ওইখানে। তো এই কথা বলার সাথে সাথে মানে আমার যে ভাড়াটিয়া ভাবিটা সে বলতেছে আমার মন চাইছে ওরে ঠাটে একটা চটকনা দিতে। শুধু চিন্তা করলাম বাড়িওয়ালার মেয়ে জামাই কিভাবে আমি থাপ্পড়টা দিই, কত বড় একটা কথা বললো। কেউ কি শ্বাস থাকতে আসছে রে, ও কিভাবে বললো বাবা হয়ে এই কথাটা? তা আমি বললাম থাক ভাবি, এখন এইসব কথা বলার সময় নাই, আপনি বাচ্চা রিলিজ করার ব্যবস্থা। তো এই ভাবি আর মামি যে ডাক্তারদের হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে যে গরিব মানুষ, অনেক 1,20,000 টাকা করতে দিব, এই যে 95,000 টাকা আমরা মিলিয়ে নিয়েছি, আপনারা মানে সকালে বাচ্চাটার একটু ছেড়ে দিন। তো অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা মানলো, যে দেখলো তো নিলে তো টাকা পাইতেছে না, আমি কই থেকে দিব তো টাকা। তারপর ওনারা ওই 95,000 টাকা দিয়ে বিল টিল ক্লিয়ার করে রাখছে। পরের দিন সকালে আমি আমার ঘরে যে ফ্রিজ ট্রিজ ছিল ওগুলো তো বিক্রি করছি, আমি এটাও বলতে ভুলে গেছি, যে 96,000 টাকা ম্যানেজ করছি, তখন আমি ঘরের কিছু জিনিসপত্র ছিল ওগুলাও বিক্রি করছি। তো আমার কাছে 6,000 টাকা ছিল, মানে সকালে পাইছি। ওই 6,000 টাকা নিয়ে আমি হাসপাতালে গেলাম। যাওয়ার পর বাচ্চাটাকে আমার কোলে দিল, কোলে দেওয়ার পর আমি বাচ্চাটাকে নিয়ে বের হয়ে একটা অ্যাম্বুলেন্সে করে ফার্স্টে গেলাম পিজিতে কোনো সিট নেই গেলাম মিটফোর্ডেও কোনো সিট নেই। কি করবো, এইভাবে করতে করতে আমার 4,000 টাকা শেষ। লাস্টে আমার মেজো বোন ফোন দিয়ে বললো তুই এক কাজ কর, শিশু হাসপাতাল যা, শিশু হাসপাতালে যে হাতে পায়ে ধরে ডাক্তারদের কান্নাকাটি করে দেখ তোর বাচ্চাটাই কিছু করতে পারস কিনা। তো আমি গেলাম শিশু হাসপাতাল যে আমি যে ইমার্জেন্সি সিরিয়ালে দাঁড়ায় আমি মানে কান্না করতেছি, এর মধ্যে ডাক্তার তাড়াতাড়ি করে আমার বাচ্চাটাকে নিয়ে ইমার্জেন্সি রুমে অক্সিজেন লাগাইলো। অক্সিজেন লাগানোর পর একটা মহিলা ডাক্তার ছিল একটু মধ্যবয়স্ক, তো আমি ডাইরেক্ট যে ওনার পাও ধরে ফেললাম যে আন্টি আপনি বাঁচানোর মালিক, আপনি মারার মালিক, আমার তো এই সমস্যা, আমার মা নেই বাবা নেই কেউ নেই, আমার হাজবেন্ডও এরকম আমাকে রেখে চলে যায় টাকা পয়সার জন্য, তো আমার যা ছিল সব শেষ, এখন আমার বাচ্চাটাকে একটু বাঁচানোর ব্যবস্থা করেন। তো উনি কি করলো, ওনার অনেক মায়া লাগলো, উনি ওনার রেফারেন্সে একটা অক্সিজেনের বোতল একটা বেড আমাকে দিল, যে মেয়েটা অনেক অসহায়, ওয়ার্ড বয়কে ডেকে বললো এই বাচ্চাটাকে নিয়ে যাও। তো রাত্রেবেলা দেখি আমার 1.5 কেজি বাচ্চা মেয়ে অক্সিজেন বারবার খুলে ফেলতেছে। কিরে বাবা অক্সিজেন বারবার খুলে ফেলে কেন? আমি নার্সদের দুধ দিয়ে ডাক দিয়ে দেখেন তো অক্সিজেন খুলে ফেলেও তো অক্সিজেন না পেলে মারা যাবে। তো ডাক্তাররা নার্সরা বলতেছে না সমস্যা নেই। তো পরের দিন সকালে যখন বড় ডাক্তার আসলো যে বাচ্চা তো পুরো সুস্থ, আপনি বাসায় নিয়ে যেতে পারেন। আমি তো ভয় পেতেছি, এত টাকা খরচ করলাম, হ্যাঁ হাসপাতালে রেখা সুস্থ করতে পারলো না, এতটুকু একটা বেবি, ডাক্তার কি বলে বাসায় নিয়ে যেতে। তো আল্লাহ রহমত যে আমার বাচ্চা 1.5 কেজি হলেও এত টাকা প্রাইভেটে দিয়ে সুস্থ করতে পাইনি, আর মাত্র 2,000 টাকা খরচ করে শিশু হাসপাতাল থেকে আমার বাচ্চাকে আমি সুস্থ নিয়ে বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পরে এই ঘটনা, বাসায় যাওয়ার পরে 1 সপ্তাহ ঠিক ছিল, মানে আমার স্যার হাজবেন্ড, তো উনি ঠিক থাকার পরে 1 সপ্তাহ পর আমাকে হুট করে বলে যে আমি আলু ব্যবসা করতেছি, আলু ব্যবসা করুম, মুড়ির টাকা পাশাপাশি ব্যবসাও করা উচিত, তো বিক্রমপুরে না তোর বাবার অনেক পরিচিত লোক আছে, আমার 2-3টা ক্ষেত নেওয়ার ব্যবস্থা করে দেন। টাকা আছে সমস্যা নেই, তুই ক্ষেতের ব্যবস্থা কর। তখনই আমার মাথাটা গেল নষ্ট হয়ে, যে আমার বাচ্চা মারা যায় সে টাকা দিতে পারে না, আর এখন সে আলু ব্যবসার জন্য টাকা কিভাবে আসে তার। এই ঝগড়া শুরু করলাম। তো কি করলো, ঝগড়া এক পর্যায়ে চলে গেলো আমার রেখা ও চলে গেল। তো খোঁজ নেই খবর নাই, আসলো 2 মাস পর, মানে আসছে 2 মাস আমি অনেক কষ্ট করি, এই কাঁচা সিজন নিয়ে ছোট বাচ্চা নিয়ে আমি কাজ করে বাচ্চার দুধ চালাই, অনেক কষ্ট করি।
ওর ফ্যামিলি এতটা খারাপ, আমি বারবার প্রায় ওর ভাইদের ফোন দিছি, ওর ভাবিদের ফোন দিছি যে আপনাদের ওখানে কি স্যার গেছে, আপনাদের ওখানে কি স্যার গেছে, না আমাদের এখানে আসেইনি, আমাদের সাথে ওদের কোনো যোগাযোগই নেই এরকম, কিন্তু ও ওইখানেই ছিল। তো 2 মাসের সময় হয়েছে কি কাহিনী, আমি আমার বাবার পাও ব্যথা, পাও টিপতেছি, বাবার সাথে কথা বলতেছি, ওয়ারি গেছিলাম। তো এর মধ্যে আমার বড় ভাসুরের ছেলের বউ আমাকে ফোন দিছে যে তোমার ননাসের ভাসুর মারা গেছে, তুমি কি আসবা? আমি কই আমি কিভাবে এত দূরে আসবো বউ, আমি কিভাবে আসবো? আমি বলতেছি আমার ভাতিজার বউ, ভাসুরের মানে ছেলের বউকে, তো এক কাজ করেন আন্টি, আমার হাজব্যান্ডে ফোন দেন, আপনি চাচার ফোন দেন, চাচা যদি যায়। কয় হ্যাঁ, তো হ্যাঁ নেই, তো 2-3 মাস ধরে হ্যার বোনের বাসায়, ভাসুরের ছেলের বউ 2-3 মাস ধরে ওনার বোনের বাসায়। আমি তো প্রায় সপ্তাহে সপ্তাহে ফোন দিতেছি, কেউ তো বলে না, সবাই তো বলে যে দেশে নাই, না উনি তো এইখানেই। আপনি এক কাজ করেন কাকি, আপনার একটা বুদ্ধি দিই, পাশের বাড়ির একটা নাম্বার দিল আমার ননাসের, যে ওনারা ফোন দেওয়া বলেন কি যে যায় একটু মোবাইলটা একটু আমার জামাইরা দেন, তো ওনারা তা জানে না ঝগড়া করে আসছে না কি করে আসছে, দেখেন হাতে নাতে ধরতে পারবেন। তা আব্বু বলে ঠিক আছে দে ফোন দে। তো আমি ওই পাশের বাড়ি একটা মেয়ে ছিল, নাম শিল্পী ছিল সম্ভবত, আমার ঠিক মনে নেই, ওরে ফোন দিলাম যে আম্মু একটু যাও তো, যায় তোমার আঙ্কেলের মোবাইলটা দাও তো, যে কাকি ফোন দিছে। তো ও আবার দৌড়ে যায়, সব ভিড়, মরা বাড়ি তো ভিড় অনেক, তো ওই মাঝখানে যা বলতেছে সবুজ কাকা, সবুজ কাকা তোমার বউ ফোন দিছে, ফোন ধরো। তো এই যেমন ধরা খাইলো, ফট করে ফোনটা কেটে দিল। তখন তারপরে আমি আমার জালের নাম্বারে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপনি যে যে মিথ্যা কথা বললেন, আপনারা তো সবাই এখন মরা বাড়িতে, আর আমার হাজব্যান্ড ওইখানে 3-4 মাস যাবত আছে, তো আপনারা আমাকে মিথ্যা কথা কেন বললেন? আমি যে এখানে 2টা বাচ্চা নিয়ে এত কষ্ট করতেছি, আপনাদের কি আল্লাহ বাচ্চা দেয়নি? আপনারা কিভাবে এমন করে মিথ্যা কথা বললেন? 2-3 মাস ধরে আপনার দেবর ওইখানে, আপনি আমাকে বলেন যে না আমরা জানি না কোথায়। তো ওনার আমতা করে বলে ও বলছে, বলতে মানা এই সেই। আব্বু বলে তুই ফোন রাখ, এখানে অন্য কোনো কাহিনী আছে, 2-3 মাস তো কাম কাজ ছেড়া সবুজ ওইখানে থাকার লোক না, অত যে টাকার পাগল, তো ফোন রাখ আমি খবর নিই। তো আব্বুর আবার ওইখানে এক নেতা পরিচয় ছিল, ওনার ফোন দেওয়া খবর নিয়ে দেখলো যে তার বোন ওইখানে তার বিয়ে ঠিক করছে, না বিয়ে দিবে এরকম কিছু একটা, একটা মেয়ে মানে হাজবেন্ড চলে গেছে, অনেক জায়গা সম্পদ আছে, মেয়ের সাথে বিয়ে ঠিক করছে, বিয়ে দিবে। তা আমি ফোন দিছি, আমি ফোন দেওয়া বলতেছি তো ভালোই তো, শুক্রবার বিয়ে করতেছেন, তো বিয়ে করেন, সমস্যা কি? তো আমার জানাইলেই তো পারেন যে আমি বিয়ে করুন, আমি কি আপনাকে ধরে রাখুন? তো এরকম না জানে এরকম 2-3 মাস যে যায় থাকেন, মানুষ বাঁচে না মরে, একটা টেনশনও তো থাকে যে কি অবস্থা, কি হয়েছে না হয়েছে। কয় হ্যাঁ বিয়ে করুন না, কি করুন, তোর এনে থাকতে পারি, যন্ত্রণা জ্বালায়, তুই খালি টাকা 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 করস। আমার কবে দিলেন আপনি টাকা? আপনি তো আমার সংসার খরচ ভরণ পোষণই দেন না, আমি কখন করলাম টাকা টাকা? আচ্ছা করেন বিয়ে, সমস্যা নেই, কিন্তু এটা মনে রাখেন শুক্রবার যদি আপনি ঢাকায় না থাকেন আমার ঘরে, শনিবার আমি পটুয়াখালী থানায় থাকুন, পটুয়াখালী থানায় যে আপনার নামে আপনার ভাইদের নামে সহকারে আমি মামলা করুন যে আমার থেকে এত এত টাকা যৌতুক নিছেন, আমার মার থেকে বাবার থেকে নিয়ে আমাকে মারধর করে আপনি এখানে এসে আবার আমার সম্মতি ছাড়া বিয়ে করতেছেন। যদি শুক্রবার সকালে আপনি আমার গেট নক করে বলেন যে হ্যাঁ আমি আসছি, তাহলে আর আমি রওনা দেবো না, নিলে আমি শুক্রবার সন্ধ্যায় রওনা দেবো, শনিবার সকালে আমি গলাচিপা থানায় থাকুন। তো ও ভয় পাইছে, এটা বুঝতে পারছি, ও আইসা পড়ছে শুক্রবার ঠিকই সকালে এসে গেট নক করছে, গেট খুলে দেখে। তো আমি হাসতেছি, আমি তো বিয়ে না করে এ বললেন, আচ্ছা ভালো কথা, তো বিয়ে করেন নেই, আহেন করে আহেন। তো গোসল টোসল করলো, খাবার টাবার দিলাম, খাইলো টাইলো। তারপর আমি বললাম দেখেন যা হয়েছে, আপনি এই যে এরকম করতেছেন, আপনি আমার জান, আপনি আমার রোজ 300 টাকা করে দিন, বেশি লাগবো না, আপনি যা কাজ করেন, আপনি গ্রামে পাঠান যেমন চান তখন, রোজ 300 টাকা করে দিন, আমার 2 বাচ্চা নিয়ে আমি চলে যাবো, আমি যা কাজ করবো, ভাড়া তার দিতে হয় না। আচ্ছা 300 পাইলে তুই খুশি? আমি হ্যাঁ 300 পাইলেই খুশি। আচ্ছা ঠিক আছে। তো কি করে, 1 দিন দেয়, 3 দিন দেয় না, 1 দিন দেয়, 5 দিন দেয় না, এরকম করে। তো এরকম করে আবার এই ঝগড়াঝাটি শুরু। তো এরকম করতে 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 অনেক ঝগড়াঝাটি। এর ভিতরে আমি মাতালের জায়গা যেটা নিয়ে ওই যে আমার বেবিটা সমস্যা, সেই জায়গাটা আমি রেজিস্ট্রি করে ফেলি। রেজিস্ট্রি করার পরে এখন ও আমাকে চাপ দেওয়া শুরু করে ওই জায়গাটা বিক্রি করো, ওই জায়গা বিক্রি করে গ্রামের বাসায় জায়গা কিনবো, জায়গা কিনে বিল্ডিং ঘর তুলবো, আমরা গ্রামে চলে যাবো। আমি বলতেছি না আমি তো পারবো না, ওই জায়গা তো আমি এখন বিক্রি করতে পারবো না, ওই জায়গা 3 বোন নিচ্ছে, আমি একলা কিভাবে বিক্রি করি? না ওই জায়গা বিক্রি করো, ওই জায়গা বিক্রি করতে হবে। আমাকে নানান ভাবে পুষাপ দেওয়া শুরু করলো, না বিক্রি করতেই হবে, নানান ভাবে মানে চাপ দেওয়া শুরু করছে। আরেকটা প্লাস, যে বাসায় আমি ফ্ল্যাটে ছিলাম সে তো মুহুরি, সে বলতেছে আমরা এই বাসাটা কাজ করি, এই বাসাটা তো অনেক বড়, তো এই বাসাটা আমি একটা মানে আইনগত ভাবে কি সিস্টেম বললো যে এরকম একটা কাগজ করতে পারি, যেটা যদি তোমার আব্বার যে অবস্থা যদি মইরাও যায়, তোমার ভাই বোনেরা এই বাসায় এসে অধিকার দেখাতে পারবেন, আমরা স্টে অর্ডার ফালায় রাখুন, যত বছর খাইতে পারি, 30-40 হাজার টাকা ভাড়া পায় তোমার বাবা, তোমার বাবার মরে গেলে ভাড়া তো 4 ভাগ হইব, তখন আমি এটা করে রাখলে আমরা শুধু একলাই পাম।
আমাকে কে এবারই বিদ্যা তো নজর যায় কে আপনি, এবারই আমার ভাইয়ের, এবারই তো আপনি বা আমার কোনো বোনেরই দিব না আমার বাপে। তো এই দুইটা ব্যাপার নিয়ে ওর সাথে আমার প্রায় ঝগড়া। তো আমি যে 2-4 বছর যে কাজ করছি, কিছু সেভিংস ছিল, আমার বাবাও আমাকে যে টাকা পয়সা দিত, মানে আমি নানান ভাবে কাজ করতাম। যেমন আমার কেউ যদি ইন্ডিয়া যে 3 পিস আনতো সেগুলা বিক্রি করতাম, গাউসিয়া যে 3 পিস এনে বিক্রি করতাম, এক্সট্রা আনসারের চাকরি করতাম, ঘরে খেতা সিলাইতাম, পাথরের ব্যাগ বন্ধু, নানান ধরনের কাজ করে অনেক টাকা ইনকাম করতাম। আমার তো অত খরচ যাইতো না, কারণ আমার বাবা প্রায় আমার বাজার সদাই ঘুরে দিত, বোনদের বাসায় গেলে বোনেরা অনেক কিছু দিয়ে দিত, আমরা আর কি খেতাম। তো এরকম আমি কিছু টাকা জমাইছিলাম, 2-2.5 লক্ষ টাকার মতো হয়ে গেছিল। তো আমার অনেক শখ আমার ছেলেটার মুসলমানি অনুষ্ঠান করুম। তো আব্বুর সাথে যে আলাপ করলাম, আব্বু বিয়া শাদীর কোনো অনুষ্ঠান করলা না, কিছুই করলা না, পোলা মাইয়ারও বিয়া শাদী খাইতে পারি না পারি কোনো ঠিক নেই, তো বড় ছেলেটার একটা মুসলমানি অনুষ্ঠান করতে চাই, বড় কইরা সবাই নিয়ে। আব্বু বললো হ্যাঁ এটা তো খুশির কথা, করো, আমি সাথে আছি, সমস্যা কি। তা আব্বুর মতামত অনুযায়ী অনুষ্ঠান করলাম। অনুষ্ঠানে এস্টিমেটটা অনেক বড় হয়ে গেল, যেমন 6 লক্ষ টাকার মতো হয়ে গেল। তো ওই 6 লক্ষ টাকার মতো হয়ে যায়। আব্বু বললো সমস্যা নেই, একটা অনুষ্ঠান করতে গেলে গরুর মাংস, মুরগি মাংস, মুদি সদা এগুলা বাকি আনা যায়, সালাই মুতলে দিয়ে দিবা। তা আমি ওইভাবেই করলাম। করার পরে অনুষ্ঠানে এত বড় একটা অনুষ্ঠান করছি, আমার মাত্র 70,000 টাকা লস হয়েছে। 70,000 টাকা তেমন কিছু না, সালামি যে টাকাটা উঠছে আমি কমিউনিটি সেন্টারে থাকাকালীনই সব দিয়ে দিছি। কিছু বাসায় যেমন বাড়ির দিকে মহিলাদের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, ওই টাকা, ডেকোরেশনের টাকা, লাইটিং এর টাকা, এগুলো কিছু কিছু আর কি বাকি ছিল। তো 70,000 টাকার মতো শর্ট। আর বাসায় আমি সব পেমেন্ট দিয়ে 1,20,000 টাকার মতো নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমি ওগুলো ডরে রাখতেছি, আমি অসুস্থ এতদিন একটা অনুষ্ঠান করছি, দৌড়াদৌড়ি করছি। তো আমার স্যার বলতেছে যে আমার তো কালকে চেম্বারে কাজ আছে, তা আমি সকাল সকাল চলে যাব। ঠিক আছে যায়েন। তো উনি সকালে ওইটা চেম্বারে চলে গেল। তা আমি সারাদিন শুয়ে রয়েছি, আমার শরীর অনেক অসুস্থ লাগতেছে। আর ওই পাওনাদাররা তো আসতেছে টাকা দাও, মানে মোট তাহলে 1,90,000 টাকা আমার মানুষ পাওনাদার, আর আমার কাছে আছে 1,20,000 টাকা। তা আমি হিসাব করতেছি যে 50 পাবে তাকে 30 দিব, যে 30 পাবে তাকে 20 দিব, বাকিটা সময় নিব, আস্তে ধীরে দিয়ে দিব। তো এরকম করতেছি, এর মধ্যে অনেক চাপ দিতেছে। আমার বড় আপু আইসা উঠছে, বড় আপুর থেকে 12,000 টাকার মতো মনে নিছিলাম। বড় আপু আসতেছে, কি আমার টাকা দিলি না, তুই তো খোঁজ খবর তো ফোনও ধরস না। পরে আমি গাছ ছাপা বহু, তুমি যখন আইসো ভালো হয়েছে, যারা আইতাছে তুমি একটু বুঝা দিয়া যাও তো। আর বাপে তো গেছে চেম্বারে। তো যখন আমি আলমারির ডয়ারটা খুলি, তখন দেখি আমার ডয়ারে কোনো টাকা নেই। কিরে টাকা কই? তো চিন্তা করছি আমি অসুস্থ, হয়তো বা আমার হাজবেন্ড টাকাগুলো সেফটি ভাবে তার সাথে নিয়ে গেছে, যে আমার সাথে থাক, হয়তো ঘর থেকে চুরি হয়ে যেতে পারে। তো আমি ফোন দেই, ফোনও ধরে না। তো আপারে বললাম আপা ফোন ধরতেছে না। আপা কয় কি ব্যাপারটা তো ভালো লাগতেছে না, তো 2 দিন পর চলে যাওয়ার অভ্যাস, টাকাগুলোও নেই, তুই চেম্বার চিনোস? আমাকে হ্যাঁ আপা আমি চিনি। চল চেম্বারে যাম। পরে আমি ওই চেম্বারে ঢুইকা দেখি ওই রোলিং চেয়ারে ঝুলতেছে চেম্বারে বসে। তো আমি যাই বললাম স্যার আপনি কি আলমারি থেকে টাকা নিয়ে আসছেন? কিসের টাকা? কোন টাকা? কিসের টাকা? আমি কোনো টাকা টুকা আনিনি। কিসের টাকা? টাকাগুলো কই গেল? আমিও নেই, আপনিও নেন নেই, তাই টাকাগুলো কই গেল? আলমারি চাবি বা আলমারি তো কেউ ধরে না। না আমি কোনো টাকা টুকা আনিনি। হ্যাঁ অনুষ্ঠান করছিস না, আলা বুঝ মজা। অনুষ্ঠান করতে না করছিলাম না, এই অনুষ্ঠান না করে টাকাটা আমারে দিতি, আমি গ্রামে বাড়ি করতে চাইতেছিলাম, আমার টাকাটা দিলি না, তুই অনুষ্ঠান করছিস। তো এরকম ধরনের কথাবার্তা বললো, ঝগড়াঝাটি করে আমি আইসা পড়ছি। পরে আমি বলছি ঠিক আছে, টাকা যদি না দেন বাসায় আসার দরকার নেই, আপনি আর কোনো সময় বাসায় আসবেন না বললে আমি আইসা পড়ছি। পরে ও আর খোঁজ খবর না, এখানে তো পাওনাদাররা, ও মাঝখানে আবার ও যে ডিলারশিপের একটা ব্যবসা করতে চেয়েছিল, তা আমি ওরে 2 লক্ষ টাকা আশা কিস্তি থেকে উঠিয়ে দিছিলাম। তো ওই টাকাটা ও কিস্তিটা দিতে হয়। তো সব মিলাই আমার মনে করেন অনেক দানা পানা হয়ে গেল। আমি এখন কি করব হিসাব পেতেছি না, আমি খুবই যন্ত্রণায় পড়ে গেছি। আর ও তো ফোন দিলে ফোন ধরে না, কথা বলে না, এরকম কি করি। আব্বুও তেমন সাপোর্ট দিতেছে না, বোনেরাও সাপোর্ট দিতেছে না, কি করি মানে অনেক মানসিক ভাবে চাপে পড়ে গেলাম। তখন আমি উদ্যোগ নিলাম যে আমার মাওতলা জায়গাটা বেচেই ফেলাম, বেচা ওইটা দিয়া দেনা পেনা দিয়া একটু শান্তিতে থাকি, এত শান্তি ভালো লাগে না। যখন আমি মাওতলা জায়গাটা বিক্রি করার চিন্তা ভাবনা করি, তো প্রায় 1.5 মাস হয়ে যায় অনুষ্ঠানের পর, ওর কোনো খোঁজ খবর নেই। আমি জায়গাটা বিক্রি, সব পাওনাদারকে বলি যে আমি জায়গাটা বিক্রি করে সবার টাকা দিয়ে দেবো, একটু সবুর ধরেন এরকম। তখন আমি জায়গা বেচার চেষ্টা করি, তখন হুট করে একদিন সে আসে। আমি আবার বাসায় নেই, আমার প্রতিবেশী ফোন দিয়ে বলে তোমার জামাই আসছে, আসো আমরা এটা বসে একটা সমাধান করে দিই।
পরে আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পর বলতেছে জায়গা বেচবা মানুষের কাছে কাউকে, আমারই তো কইতে পারো, আমি জায়গাটা, আমার কি লোকের অভাব আছে, আমি মুহুরি কাজ করি, আমি তো জায়গাটা বিক্রি করে দিতে পারি। তো আমি বলছি জায়গা বিক্রির ব্যাপারে তো তোমার কোনো প্রশ্নই উঠে না, তোমার কোনো এখানে আমি হস্তক্ষেপই দিব না। আর তুমি এখানে আসছো কেন, তুমি এখানে কেন আসছো? 1.5 মাস পরে দেখতে আসছো পাওনাদার আমার মেয়েরা লাইছে না কাইটা লাইছে, এটা দেখতে আইছো? মামা, ওই প্রতিবেশীকে বললাম, মামা ওরে এখন বাসা থেকে বেরিতে বলেন, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও 2 দিন পর পর যায়, 2 দিন পর পর আসে, আচ্ছা একবারই চলে যাক, আমার ওর সাথে কোনো সম্পর্ক, আমার 2 বাচ্চা নিয়ে আমি শান্তি মতো থাকতে পারবো। মামা বলতেছে যে না, কেন সংসার ভাঙ্গা কি ঠিক নেই, মামা তুমি এরকম পাগলামি করো না। আমি কই না মামা, অসম্ভব। ঠিক আছে, আমি ওর একটা সুযোগ দিব, ও যদি আমার 1 লক্ষ টাকা আমার দেনা দেয় তাহলে আমি ওর সাথে সংসার করবো। ওরে আমি আজকে 1 তারিখ, সামনে 1 তারিখের ভিতরে যদি ও 1 লাখ টাকা নিয়ে আপনাদের সাথে নিয়ে, আমাকে টাকা দেওয়া লাগবে না, যারা আমার থেকে টাকা পায় তাদেরকে দিবে ওর হাত দিয়ে, তারপর আমি ওর সাথে সংসার করুন, এছাড়া আমি করুন না। যে আমার এত বড় বিপদে ফালা যেতে পারে, সে ভবিষ্যতে যে আমার আরো বড় বিপদে ফালাবে না তার নিশ্চয়তা কি? আমার দরকার নেই এমন জামাই। এসব ধরনের কথা বলার পরে আমি কিসের দানা করছি, মামা ও দানা করছে, ও সব দানা ওই টাকা পয়সা নষ্ট করে। পরে আমি আমার মামাকে বললাম, মামা আমি যে কত কষ্ট করে খাই, এলাকায় বাসার ভিতরে সবাই দেখে আমি কাজ করে খাই, আমি কি কাজ করা ফ্যামিলির মেয়ে? আমি তারপরেও কাজ করে খাই। তারপরে আবার আমি কোনোদিন কি গরুর গোশ দিয়ে খাই না? আমার ঘরে কোনো ভালো ফার্নিচার আছে না? আমার শরীরে কোনো স্বর্ণ অলঙ্কার আছে? আমি এত টাকা দানা করে কি করছি? কোন আমি কত কষ্ট করি বাচ্চাদের নিয়ে, সবাই তো দেখে। বাড়ি ভাড়া দিয়ে জিজ্ঞেস করেন কখনো কেউ হাতে করে কোনো সময় বাজার নিয়ে ঢুকছেনি, বা কোনো সময় বাচ্চাদের মজা নিয়ে ঢুকছেনি? আপনি জিজ্ঞেস করে দেখেন। আর আমি ওরা দেখাইতে পারবো, ও আমাকে যখন বিয়ে করছে ওর বাড়ি ঘর কি ছিল, ওর কি অবস্থা ছিল ওর ফ্যামিলির, আর এখন ওদের কি অবস্থা হয়েছে। ও এই সব টাকা নিয়ে নিয়ে ওর বাড়ি ঘর করছে, জায়গা জমি কিনছে, ও করছে, আমি দেখাইতে পারবো না, আমার ও কিছুই দেখাইতে পারবো না। তো এরকম এক পর্যায়ে ঝগড়াঝাটি, আমি বললাম যে না, আমি ওরে ডিভোর্স দিয়ে দেবো, আমি ওর সাথে থাকবো না, ওরে চলে যেতে বলেন এখান থেকে। তো মামারা বুঝাইতে যা বললো যাওগা যাওগা। পরে গেছে গা, যায় কি করলো, সে আমার বাবার বাসায় যায় আমার নামে বদনাম বললো, যে ওর সাথে মনে কোনো ছেলের সাথে মনে নতুন করে সম্পর্ক হয়েছে, পিতির এর জন্য আমার সাথে এমন করতেছে। তো এক কাজ করেন আব্বা, আমার বড় ভাই আবার সানি, ও আবার একটু অন্যরকম রাগী টাইপের, ওরে আবার আমার বাবা নেশা করে দেখে রিহাবি দিয়ে রাখছিল। সানি দাদার আনার ব্যবস্থা করেন, একমাত্র সানি দাদাই পারবো হ্যাঁ বোনেরে ঠিক করতে। আব্বু কইলো আচ্ছা ঠিক আছে, যেহেতু ওর মা নাই গা, আমিও অসুস্থ, তো আর সানিরে ডাকি, সানি দেখি সংসারটা বহাইতে পারি। তা আবু ফোন দিয়ে রিহাব সেন্টারে পেমেন্ট দিয়ে ফোন দিয়ে বললো যে আমার ছেলেটাকে ছেড়ে দেন, আমার ছোট মেয়ে জামাই আসতেছে, ওর সাথে দিয়ে দেন। তো সানি দাদা আসলো, আসার পর বাসায় আসলো, আইসা আমাকে বললো কি সমস্যা, তুই এরকম রাগারাগি করতেছো জামাইয়ের লগে? তা আমি বললাম তোমার সাথে আমার একলা কথা, ওর সামনে কোনো কথা হইব না, ওরে বাইর করো, আমি তোমার সাথে একান্তে বসে কথা বলুন। আমার ভাইকে বললাম ঠিক আছে। পরে আমার ভাই আমাকে একটা রুমে নিয়ে বসলো, পরে আমি ভাইয়াকে সব ডিটেলস বললাম, ভাইয়া এই অশান্তি আমি পোহাইছি, তুমি তো ভিতরে ছিলা, এই অশান্তি এই যন্ত্রণা আমাকে মানুষ দিছে টাকার জন্য। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই আমার বড় ভাই মানুষ না, তুই আমার সম্মান করস না? আমি হ্যাঁ দাদা অবশ্যই। তাহলে তুই আমার 1 মাস সময় দে, আমি 1 মাস তোদের সাথে থাইকা দেখতে চাই যে তোর দোষ না তোর হাজবেন্ডের দোষ। ঠিক আছে দাদা, তুমি থাকো, তুমি দেখো। তো আমার ভাই আমার সাথে 1 মাস থাকলো, থাইকা সেই দেখে যে হ্যাঁ ও তো ভালো টাকা ইনকাম করে, কিন্তু ঘরে কোনো টাকা পয়সা দেয় না। আশেপাশে থেকে তদন্ত করলো, বাড়ি ভাড়াটিয়াদের থেকে তদন্ত করলো, ডিটেলস নিল, দেখলো যে হ্যাঁ আসলে আমার হাজবেন্ডের দোষ। তো আমার ওই লোনের ব্যাপারে একবার আমার জায়গা বিক্রি হইতেছে না, আমি লোনেরও চেষ্টা করতেছিলাম, আমি ব্র্যাক ব্যাংকে যাব, গুলিস্তান ব্র্যাক ব্যাংকে। তো আমি আমার আব্বুর সাথে যোগাযোগ করি, আব্বুর পরিচিত একটা লোক আছে ব্যাংকে, ওইখানে গেছি, আমার ভাইয়াকে বইলা গেছি। আমার হাজবেন্ড আমার ভাইয়াকে বললো কি, আপনার বোন কি ব্যাংকে গেছে, দেখেন গা কোন সারার লগে ঘুরতে গেছে গা, এইসব ধরনের মানে আরো অনেক, মানে যা একটা ভাই সহ্য করতে পারে অনেক আজে বাজে কথা বললো। তখন আমার ভাইয়া অনেক রেগে গেল যে এই ছেলের সাথে তো আমার বোনের কোনোভাবেই চলে না সংসার করা, এই ছেলে এখন এইসব ধরনের আজে বাজে, যেখানে আমি জানি আমার বাবা জানে ও ব্যাংকে গেছে, ও এইসব কথা বলতেছে, তো আগে চলে তো অনেক বদনাম করে আমার বোনের। তা আমার ভাইয়া আমি আসছি পরে বলতেছে না তুই ঠিক আছোস, আমরাই ভুল, এই ছেলে ভালো না, এই ছেলের সাথে তোমাকে রাখা যাবে না, তোমার জীবনটা, তোমার বাচ্চার জীবনটা নষ্ট হবে, এই ছেলের সাথে রাখা যাবে না, আমরা ব্যবস্থা করতেছি কি করা যায়। তা আব্বু বললো তাহলে কি করতে চাও তুমি? আমি বললাম আব্বু আমি ওর সাথে থাকবো না, আমি ওরা ডিভোর্স দিয়ে দেবো। আব্বু বলছে ঠিক আছে, তাহলে আমাদেরকে ইনভলভ করো না, তাহলে মানুষে ছিছি করবে যে বাবা ভাইরা দেখো বোনের মেয়ের ডিভোর্স করাইলো, তুমি একা একা যা করার কর। তা আমি উকিল টুকিল ধরে ডিভোর্স ফাইল করলাম, ও চলে গেল বাড়ি থেকে। ডিভোর্স ফাইল করার পরে আমি একা একাই থাকতে থাকলাম অনেক কষ্টে। পানাদার দেনাদাররা আমাকে অনেক যন্ত্রণা দিতে থাকলাম, জায়গাটা কোনোভাবে বিক্রি করতে পারতেছিলাম না। তো আমি আমার বোনদেরকে বললাম যে আমার বাচ্চাগুলা তোমরা 2 বোন মিলে একটু ভাগে যোগে যদি রাখতাম তাহলে আমি একটা চাকরি করতাম।
বোনরা বললো না এটা কি সম্ভব নেই, আমাদেরই ছোট ছোট বাচ্চা, আমরা আবার তোমার বাচ্চা কিভাবে রাখি। তো আমার বাবা বললো যে আমিও তো 2টা বাচ্চা রাখতে পারবো না, তো তুমি এক কাজ করো, তোমার ছেলেটাকে আমার কাছে দিয়ে যাও, ও তো বড় আছে, ও আমার কাছে থাক, মেয়েটা তোমার কাছে রাখো, মেয়েটা তো দুধের বাচ্চা, ও তো থাকতে পারবে না তোমাকে ছাড়া। তা আমি আমার ছেলেটাকে আমার বাবার কাছে দিয়ে আসলাম, বাবার কাছেই থাকতো, আমি আমার মেয়েটাকে নিয়ে থাকতাম। তো একা থাকলে যা হয় আর কি, হাজবেন্ড ছাড়া। ভাইয়াও আসতো যেত, এর ভিতরে ভাইয়া আবার ওই নেশায় পড়ে যাওয়ায় আব্বু আবার কি করলে, এবার রিহাবে না দিয়ে সেফ কাস্টাডি দিয়ে জেলখানায় দিয়ে দিল বড় ভাইটাকে। তো বাবা অসুস্থ, বড় ভাই জেলখানায়, হাজবেন্ড নাই, একটা মহিলা, আমি শিয়ানা মেয়ে, একটা ছোট বাচ্চা নিয়ে, মানে কি যে একটা পরিস্থিতি, একলা একলা থাকিয়ে নানান ধরনের পরিস্থিতির মোকাবেলা আমাকে করতে হয়েছে। আমি একা থাকলে অনেক সমস্যায় ভুগছি, যেটা বলার বাহিরে। যখন আমি ঘরে রাত্রে ঘুমাইতাম, দেখা যেত আমার গেটও নক করতো কে কই আইসা, আমি ভয় গেট খুলতাম না, আমার জানালায় চাকা মারতো, আমার মোবাইলে আজে বাজে মেসেজ দিত, আজে বাজে লোকেরা কল দিত, এগুলা করতো। তা আমি যে এলাকায় থাকি জুরাইন মুরাদপুর, সেটা খুবই একটা খারাপ এরিয়া হয়ে গেছে বর্তমানে। তো এখানে মাদক যারা খায়, মাদক ব্যবসায়ীরা, তাদের চোখ পড়ে গেল এক কথায় আমার উপর, যে মেয়েটা একলা থাকে আর বাড়িটা খালি, 2-3টা ফ্ল্যাট খালি, মানে সব কি আর ভাড়া থাকে, 2-1টা ফ্ল্যাট তো খালি থাকে। তো ওরা কি করতো, আমি তো সারাক্ষণ ঘরে বসে থাকতাম, কাজ করতাম ঘরে বসে বসে, ওরা ওইখান দিয়ে ওই রুমে টুমে যে নেশা পানি খাইতো, বাজে বাজে কাজ করতো। হয়তো বা আমি চোখে দেখিনি, যেটা মানুষ বলতো যে তোমার বাসায় তো খারাপ ছেলে পেলে ঢুকে কেন। তো যারা খারাপ ছেলে পেলে, তারা কেউ আমার মামা, কেউ আমার ভাই, সবাই পরিচিত। আমি যে কাউকে যা বলবো এই মামা আপনি ছাদে আইসেন না, সবাই প্রতিবেশী, সবাই ভাই মামা, ভাই আপনারা আমাদের বাসায় আসেন কেন, তেমন বলার মতো। আর আমি মেয়ে মানুষ, আমি ছোট, মানে তাদের তুলনায় আমি তো ছোটই, আমি কিভাবে বলি, ভাইয়াও নাই, কারে দিয়া বলাই, এরকম কিছু একটা। কিন্তু এই জিনিসটা যে আমার জন্য খারাপ পরিণতি হয়ে দাঁড়াইতেছে, সেটা আমি বুঝতে পারিনি। আমার তখনই রুখে দাঁড়ানো উচিত ছিল যে আমার বাড়ি, তোমরা কেন ঢুকবা। তো এলাকা, প্রতিবেশী, সমাজ খুবই কঠিন। কিছু কিছু মহিলারা আমার নামে অনেক আজে বাজে কথা শুরু করলো, যে মেয়ে একলা কিভাবে থাকে, এই যে যে উমুকে যায় বাসায়, হেমুকে যায় বাসায়, কেন যায়, কি আশয়, কি বিষয়, অনেক ধরনের কথাবার্তা, যে আমার অনেক সমস্যা করা শুরু করলো। তো এক পর্যায়ে আমার ভাইয়া যখন সেফ কাস্টাডিতে কোর্টে উঠেছে, আমার হাজবেন্ড একটা কাজের জন্য কোর্টে যায়। বর্তমান যে হাজবেন্ড আমার, সেটা আমি বলতেছি, বর্তমান আমার আবার বিয়ে হয়েছে, সে হাজবেন্ডের কথা বলতেছি, সে আমার বড় ভাইয়ের বন্ধু বর্তমানে। তো উনি আমার ভাইয়ার বন্ধু হিসেবেই মানে কোর্টে যায়, বলে কি রে সানি তোর কি অবস্থা, কয় আব্বা আমার সেফ কাস্টাডি দিছে, দোস্ত তুই একটু মুরাদপুর গেলে, ওই আমার বর্তমান হাজবেন্ড মুরাদপুরেরই, আমার বোনটার একটু খবর লইছে, আমার বোনটা অনেক এতিমের মতো, অসহায়ের মতো থাকে, অনেকে নাকি অনেক যন্ত্রণা দিতেছে, আমি জেলে বৈশা বৈশা খবর পাই, আব্বু তো এগুলা বুঝে না, আব্বু তো আমার বাইর করতেছে না, তো তোর একমাত্র বিশ্বাস করতে পারি, তুই যে আমার একটু বোনের খবর টবর নিস। তো উনি যেমন, ওনাকে আমি ছোটবেলায় দেখছি কিন্তু সবসময় দেখি নাই। তো উনি হঠাৎ করে আসলো একদিন, আয়সা বললো, মানে আমার ভাইয়া আরেক ফ্রেন্ডের মাধ্যমে আসছে, বলতেছে আমার ভাইয়া আরেক ফ্রেন্ড বলতেছে, প্রীতি সানি জেলখানা থেকে ওর এক বন্ধুরে খবর পাঠাইছে, ও তোমার সাথে একটু কথা বলবে, নিয়ে আসবো। তো আসেন ভাইয়া, সমস্যা নেই, আসেন কথা বলি। পরে মানে আমার বর্তমান যে হাজবেন্ড রনি, ওনারে নিয়ে আসলো। আসার পর ঘরে বসলো। তো উনি আমাকে বলতেছে যে আপু, তোমার ভাইয়া তোমার অনেক টেনশন করে, অনেক চিন্তা করে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার একটা ভাইয়ার মতো, বড় ভাইয়ের মতো, তোমার যে কোনো সমস্যা তুমি আমার ফোন দিও, আমার নাম্বারটা রাখো। তা আমি বললাম, ভাই কয়টা সমস্যা আপনি সমাধান করবেন, আমার তো অনেক সমস্যা, আমি তো অনেক যন্ত্রণায় ভুগতেছি। তুমি ফোন দিয়ে দেখো আমারে, দেখো আমি আসি কিনা, সানির বোন মানে আমারও বোনের মতো, তুমি ফোন দিও আমারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নাম্বার দিয়ে যান। তো ওই দিন রাত্রেই যেমন আমার জানালা দিয়ে চাকা মারতেছে, তো আমি ফোন দিছি যে রনি ভাইয়া আপনি কি আসেন আশেপাশে, হ্যাঁ আমি গ্যারেজের দিকে আসি, একটু আসেন তো, দেখেন তো আমার জানালা দিয়ে কে চাকা মারতেছে। তো উনি আসছে দৌড়ে, আইসা পায় নেই কাউরে, কিন্তু চাকাগুলা পাইছে, দেখেন এই যে চাকাগুলা মারছে, একটা যদি বাই চান্স আমার মেয়ের শরীরে লাগতো, তো আমার মেয়েটা অসুস্থ হয়ে যেত না। তো বলতেছে আপনার এত যন্ত্রণা দেয় মানুষ, হ্যাঁ আমার মানুষ এত যন্ত্রণায় দেয়, যখন আপনি দেখতে চাইছেন, আপনি আমার উপকার করবেন, তো আপনি দেখেন। এরপরে এলাকার কিছু বড় ভাইয়েরা আছে, আমাকে অনেক মানে ডিস্টার্ব করতো, ফোন দিয়ে বলতো বিয়ে করতে চাই, কেন বিয়ে করবা না, এই একলা কতদিন থাকবা, এরকম। কেউ অফার দিত কক্সবাজার যাবানি, চলো 1 সপ্তাহ ঘুরে আসি, এত টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, এরকম ধরনের মানে অনেক কাজে বাজে। আমি কারো কোনো জবাব দিতাম না, কোনো উত্তর দিতাম, যে একলা আমি কারে জবাব দিব, কারে উত্তর দিব, এগুলো হলো সন্ত্রাসী টাইপের লোক, কারে কি বললে আমি কি করতে যাব।
তো এরকম সমস্যা করতো। একদিন এক বড় ভাই মানে নেশা টেশা করে আমার গেট অনেক বাইরে বাইরে করছে। তারপর আমি জিদ দিয়ে লাস্টে কি করুম, আমি বটি নিয়ে এই এলাকায় মানে ওনার পিছে পিছে দৌড়াইছি, যাই এলে আমার গেট বেড়ানো এত শখ, আয় গেট বেড়াইতেছি তুমি। মানে এক পর্যায়ে আমার জিদটা উঠে গেছে যে এরকম যন্ত্রণা মানুষ কয়দিন সহ্য করতে পারে। তখন আমার বর্তমান হাজবেন্ড বললো যে হ্যাঁ, এই যে এখন আসল রূপে আসছেন, প্রতিবাদে আসছেন, এই প্রতিবাদটাই রাখতে হবে, নাহলে আপনাকে কেউ বাঁচতে দিবে না, যন্ত্রণা দিবে। তারপরে এরকম করে মানে আমি অনেক সমস্যার সম্মুখীন হতে থাকি। আর আমার বর্তমান হাজবেন্ড প্রায় প্রায় এসে আমার খোঁজখবর নিত, বাচ্চার খোঁজখবর নিত, খাবার টাবার দিয়ে যেত, বিরিয়ানি কিনা দিয়ে যেত। এরকম সমস্যা আমার করতে থাকলো। তো উনি যে এসে আমার খোঁজখবর নিত, তো ওনার ফ্যামিলি যারা আছে তারা বদনাম উঠাইয়া দিল আমার সাথে। ওনার সাথে কিসের এত সম্পর্ক, কিসের এত গভীরতা যে সে প্রায় প্রায় আমার বাসায় আসে, আমার ঘরে আসে, আমার জন্য খাবার টাবার নিয়ে আসে, নাস্তা নিয়ে আসে, কিসের জন্য নিয়ে আসে। তো আজে বাজে কথা অনেক বলা শুরু করে দিল। আর ওই যে বড় ভাইদের আমি মানে সময় দিতাম না বা কথা বলতাম না, তারা কি করলো, এলাকার ভিতরে একটা বদনাম ছড়াইলো, এই রনির লগে মনে সানির বোনে কোনো কিছু একটা চলতেছে, আসল বিষয় এরকম কিছু। তো এই বদনাম ছড়াইতেছে। পরে একদিন আমার হাজবেন্ড এসে আমাকে বলতেছে, বর্তমান হাজবেন্ড, যে পিতাপা এই সমস্যা, এখন কি করা যায়, আপনি যদি কন তাহলে আমি আপনারে বিয়ে করতে চাই। বলতেছি আপনার আমি বিয়ে কিভাবে করি, আর আমি বিয়ে করব না, আমার তো 2টা বাচ্চা আছে, আমি আমার বাচ্চাদের নিয়েই থাকতে চাই। কথা আপনি যে যন্ত্রণা পোহাইতেছেন, আপনি কয়দিন এমনি থাকবেন, আপনার তো একটা বিয়ের সাথে করতেই হবে। তাহলে এক কাজ করেন, আপনাকে আমি বিয়ে করি, আপনার বাচ্চাদের দায়িত্ব আমিই নিব। তাই আমি বলতেছি আমার 2 বাচ্চার দায়িত্ব আপনি নিতে পারবেন? হ্যাঁ আমি নিব, আমি নিতে পারবো, আপনি একবার সুযোগ দিয়ে দেখেন। আমি বললাম ঠিক আছে, আমার একটু চিন্তা ভাবনা করার সময় দেন, আমি দেখি। তো নেক্সটের দিনই আমি ডাইরেক্ট গেলাম জেলখানায় আমার বড় ভাই সানির সাথে দেখা করতে, যেহেতু ওর বন্ধু, ওর সাথে আমার আলাপ করতেই হবে। সানি দাদা, এরকম তোমার বন্ধু রনি ভাই আমার তো বিয়ে করার প্রস্তাব দিছে। তা আমার ভাই জেলখানার ভিতর থেকে আমি বলে এক্ষণে কইরা ফেলাইবা, যাই এক্ষণে কাবিন করবা, ওর মতো পোলা জীবনেও পাইবা না। অনেক ভালো মনে ছিল, অনেক ভালো ছিল, আমরা ছোটবেলার বন্ধু, আমি চিনি, তোমাকে একমাত্র ওই সাপোর্ট দিতে পারবে, আর কেউ পারবে না। তুমি যাও এক্ষণে যা কাবিন করবা, আজকেই কাবিন করবা। আমি আজকে কি আর করা যায়, তোমার থেকে পারমিশন নিচ্ছি, আচ্ছা দেখি আমি চিন্তা ভাবনা করি। তো আসলাম বাসায়, আইসা ওনারে বললাম ঠিক আছে কাবিন টাবিন করবো, ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার অতীত নিয়ে কোনো সময় আমারে খোঁটা দিবেন না, আমারে কষ্ট দিতে পারবেন না, আর আমার 2 বাচ্চারে কখনো আমার থেকে আলাদা রাখতে চাওয়ার চেষ্টা করবেন না। তো চিন্তা করলাম আব্বুরও তো একটু জানানো প্রয়োজন। তা আব্বুরে যাই আর ডাইরেক্ট না বললাম, আব্বুরে বললাম আব্বু একটা ছেলে আছে, সানি দাদার বন্ধু হয় হয়তো বা, আমার না পছন্দ করে, তা আমি কি করুম? তা আব্বু বলতেছে পছন্দ করে ভালো কথা, এক কাজ করো, সানিরে তো 2-3 মাস পরে বের করবো, তো সানিরে বের করার পরে ওরে নিয়ে আমার বাসায় এসো, আমার সাথে দেখা করাই, আমি দেখি ছেলেটা কেমন। কিন্তু মা, তোমার নামে যে যাই হোক, আমি কিন্তু কোনো কিছু কোনো সময় বিশ্বাস করি না, আমি জানি আমার মেয়ে কিরকম, কি হইতে পারে, কি কিরকম। এরপর আমি যখন আমার ভাইয়ের সাথে কথা বলে আসলাম, আসার পর সন্ধ্যার দিকে মানে আমার বর্তমান যে হাজবেন্ড উনি আসলো আমার বাসায়। তো ওনাকে বললাম আপনার সাথে আমার কিছু কথা আছে, বিয়ে তো খালি শুধু বললেই হয় না, আপনার তো আমার অতীতের ব্যাপারে অনেক কিছু জানার দরকার আছে, ভবিষ্যতে যাতে আপনার মুখে বললো সে মুখে বললো এটা এই জিনিসটা যেন আমার সাথে না হয়। তা আপনাকে আমি ডিটেলসটা বলতে চাই, শুনবো আমরা, বলুন। তো ওনাকে বললাম যে আপনি কি জানেন আমার আগের হাজবেন্ড কেন গেছে? বলছে হ্যাঁ শুনছি যে তোমার টাকা পয়সা দেনা তেনায় ফালায়, তোমাকে অনেক যন্ত্রণায় ফালায় নাকি চলে গেছে। হ্যাঁ, তো আপনি যে আমাকে বিয়ে করতে চাইতেছেন, আপনি আমাকে খাওয়াবেন কি, কি করেন, কাজ কি করেন? আমি সব কাজ পারি, আমার কোনো কাজ না জানা নেই, আমি সব কাজ পারি, আমি তোমাকে খাওয়াতে পারলেই তো হইলো। তা আমি বললাম দেখেন, আমার আগের হাজবেন্ড কিন্তু আমাকে, বলবো না যে মারধর করছে, হয়তো 2-1বার হাতাহাতি হয়েছে, কিন্তু সিরিয়াস ভাবে হয়েছে, কিন্তু প্রায় প্রায় যে মারধর এগুলা, আমি কিন্তু মারধর অনেক খুবই ঘৃণা করি। হ্যাঁ, কিন্তু আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, মিস হয়ে গেছে মাঝখান থেকে, যে আমার মা যখন মারা যায় তখন আমি যে অসুস্থ হয়ে গেলাম যেই সময়, তো অসুস্থ হওয়ার সময় আমার যেটা আমি শর্ট স্ট্রোকটা করে ফেলি, শর্ট স্ট্রোক করার পরে আমার কোমর থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রায় অবশ হয়ে গেছিল। অবশ হয়ে যাওয়ার পরে যখন মানে অবশ হয়ে গেছে, অবসর আগে যে ফকিরের কাছে নিয়ে যাবে আমার হাজবেন্ড, আমাকে ফকিরের কাছে নিয়ে যাবে, তো গ্রামের বাড়িতে নিয়ে গেছিল, তখন আমার টাইফয়েড টিবি 2টা ছিল।
তো আমার ট্রিটমেন্ট মানে ওষুধ চলতেছে, মধ্যে আমাকে ফকির দেখাবে নিয়ে গেল ওইখানে। নিয়ে যাওয়ার পর ওইখানে আমাকে কিসে একটা ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার এসে আমাকে মানে মাজায় 3টা না 4টা ইঞ্জেকশন পুশ করছিল আর ফকির টুকিরও দেখাইছিল। তা আমি আবার কি করছি, যে ইঞ্জেকশনগুলো যে কাগজে যে খামে থাকে সেগুলা থেকে যে উপরে যে নাম ছোটভাবে লেখা থাকে, যেটা মানে লাগানো থাকে, ওইটা ছিঁড়েছিলাম। আর ছোট পার্স ছিল, অনেকগুলো খুব ছিল, পার্সে খুপে খুপে ভরে রাখছিলাম নামগুলা। কারণ আমার কাছে কেমন সন্দেহ রাখলো যে আমাকে ফকির দেখাইতে আনছে, আমাকে ইঞ্জেকশন কেন পুশ করা হতেছে। তো যখন 1 সপ্তাহ হয়েছে তখন আমার পুরোপুরি ভাবে আমার কোমর থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অবশ হয়ে যায়, সম্পূর্ণ অবশ হয়ে যায়। কিন্তু আমি যখন গ্রামে যাই পায়ে হেঁটেই লঞ্চে উঠি, পায়ে হেঁটেই যাই। তেমন অবশ্য হয়ে গেল কেন, তখন আমার সন্দেহ লাগে, আমি ওই নামগুলা নিয়ে নিছি। তো আমার যে মানে গ্রামে একটা মামি শাশুড়ি ছিল, উনি আসছে পরে আমি বলতেছি, মামি আমি তো কারোর সাথে কথা বলতে পারতেছি না, বাসায় কি খবর না খবর, আমার তো মতো শরীর অসুস্থই হইতেছে। তা আমি আপনাকে আমার আব্বুর নাম্বারটা দিয়ে আপনি একটু ফোন দিয়ে আমার আব্বুরে বলেন যে সে স্যারের সাথে কথা বলতে আমাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করতে, আমি তো মরে যাবো। আর যদি আমাকে ঢাকা না দেয় তাহলে শুধু বলে দিন যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমাকে যেন ক্ষমা করে দেয়, আমি তো মারাও যেতে পারি, এমন অবস্থা আমার। তো মামিটা যখন আব্বুকে আমার ভাইকে ফোন দিল, তখন আমার ভাই আর আব্বু স্যারকে ফোন দিয়ে বলতেছে যে প্রীতির এত অবস্থা খারাপ, তুমি একবারও তো আমাদের জানাইলা না। ওই যে ওর ভিতরে জিদ, যে আব্বার কাছে টাকা চাইছিলাম, আব্বা দিল না, এই জন্য আব্বার ফোন টোন রিসিভ করে নেই এতদিন। তো ও জিদ দিয়ে বলতেছে হ্যাঁ অনেক শরীর অসুস্থ, এখন আমি কি করবো, আমার তো টাকা পয়সা নেই, আমি কিভাবে চিকিৎসা করাবো, এই জন্য দেশে না রাখছি। তো কইতাছে আব্বু কইতাছে তো এক কাজ করো, তুমি কোনোভাবে ওরে ঢাকায় নিয়ে আসো, সদরঘাট নিয়ে আসো, আমি ওইখান থেকে ওরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি। যার যার সন্তান তার ভিতরে মায়া জায়গা হচ্ছে যে মেয়ে কি মারবো নাকি, চিকিৎসা তো করাতে হবে। তারপরে ও কি করছে, মানে পরের টাকায় মানে চলতে তো অনেক মজাই লাগে, সে আমাকে ডেকে না নিয়ে এসে সে মানে ফার্স্ট ক্লাস একটা কেবিন বুক করে আমাকে নিয়ে আসার জন্য। সদরঘাটে এসে তো শ্বশুরের টাকা দিবই, ওর পকেটে নাই 100 টাকা, ও ফার্স্ট ক্লাস কেবিন বুক করে আমাকে নিয়ে ঢাকায় আসে আর কি। তো সাথে ওর ভাবিরে নিয়ে আসে একটা। তো নিয়ে আসার পরে সদরঘাটে আব্বু বলতেছে আসো, গেটে আসি। তা আব্বুরে বলতেছে আব্বা লঞ্চের বিল দিতে হইব না, কেমনি নিয়ে আহুম প্রীতিরে। তা আমার বাবা মনে মনে অনেক কষ্ট পায় যে দেখছো চিকিৎসা আমি করামো, লঞ্চের ভাড়াটা দিব, সেই ভাড়াটাও গ্রামের থেকে নিয়ে আসতে পারেনি। ওর ভাইরা কি এতই অসমর্থ, যে ফ্যামিলি কি এতই অসমর্থ যে যে গাড়ি ভাড়ার টাকাটাও নিয়ে আসতে পারেনি। কেমন মানে ওর আত্মাটা ছিল। তো আমার বাবা কি করবে আর, লঞ্চে ঢুকে কেবিন দেখে আমার বাবার মাথা নষ্ট, যে যার কাছে ভাড়া নাই টাকা নেই সে কেবিন ঠিক আছে নিচে একটা নর্মাল কেবিনও তো নিতে পারতো, সে ফার্স্ট ক্লাস কেবিন নিয়ে আসছে। তো আব্বু বিল দিল, দিয়ে আমাকে নিয়ে সদরঘাটের পাশে ন্যাশনাল হাসপাতাল সেটাই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে সাথে সাথে ভর্তি করলো। তো ন্যাশনালের এক প্রফেসর আবার আমার আব্বুর পরিচিত, তো উনি আইসা আমাকে দেখে গেল, দেখে গিয়ে ডাক্তারদের বলে গেল যে এটা আমার ভাতিজি লাগে, একটু ভালোভাবে কেয়ার করো। তো আমাকে নিয়ে প্রায় মানে ডাক্তাররা বসে বসে যে কি এই বয়সে একটা মেয়ে কোমর থেকে পা পর্যন্ত কিভাবে অবশ হয়ে যায়। তো আমার পায়ের ভিতরে ওই পেরেক টাইপের, পায়ের তলার ভিতরে পেরেক টাইপের কি যেন ওগুলা ঢুকায়, কিন্তু আমি কোনো বোধই পাই না। আমার হাঁটুর ভিতরে ঢুকায়, আমি কোনো বোধই পাই না। এরকম কোমরে ঢুকায়, রক্ত বের হয়, কিন্তু আমি কোনো ব্যথাও পাই না, কোনো বোধও পাই না। মানে আমার একদম অবশ হয়ে গেছে, প্যারালাইসের মতো আর কি। তো ডাক্তাররা মিটিং বসাইলো, কি সমস্যা ওনারা ধরতেই পারতেছে না কি সমস্যা। তখন আমার মাথায় আসলো যে ইঞ্জেকশন গুলা দিচ্ছিল আমারে। তো আমি ডাক্তার যখন দেখতে আসছে, ডাক্তারকে বলতেছি আঙ্কেল আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার ভাসুরেরা জালেরা মানে আমার শ্বশুর বাড়ির লোকেরা ডাক্তার এনে আমাকে ইঞ্জেকশন পুশ করছিল, আমি নামগুলা নিয়ে আসছি, আপনাকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও, কি ইঞ্জেকশন দিচ্ছে তোমাকে। তো আমি পার্সে থেকে, মানে কেউ ছিল না আমার তখন আমার সাথে, আমি একাই ছিলাম তখন বেডে। তো আমি ওই নামগুলা বের করে ডাক্তারের হাতে দিলাম। তো ডাক্তাররা ওই নামগুলা নিয়ে চলে যাওয়ার পরে পরের দিন মানে ওই যে আঙ্কেল মানে ওই সভাপতি ন্যাশনাল হাসপাতালে পরিচিত আমার বাবার, উনাকে ডাক দিয়ে বললো যে মেয়েটা তো সম্ভবত পুলিশ কেস করতে হইতে পারে। কেন? যে মেয়েটার যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে এই ইঞ্জেকশনগুলো ফ্রিজে রাখতে হয়, ফ্রিজে রাইখা তারপরে মানে ফ্রিজ ছাড়া রাখলে ইঞ্জেকশনগুলো মানে টেম্পার নষ্ট হয়ে যায়, এরকম কিছু আর কি। তো গ্রাম দেশে তার কারেন্ট তেমন একটা থাকে না, তো ওইটা ওরা নর্মালি রাখছে, মানে ওই ধরতে গেলে ডেট ফেলের মতো আর কি। যে ইঞ্জেকশনগুলো পুশ করা হয়েছে। আর ওর হলো টাইফয়েড, টিবি, এই ইঞ্জেকশনও কিভাবে পায়, কোন ডাক্তার দিছে,
তো এটা জানানোর পরে ওই আঙ্কেল আবার আমার আব্বুরে ফোন দিল যে ভাই আপনার মেয়েরা তো এরকম ভুল ইঞ্জেকশন মনে হয় দেওয়া হয়েছে, এটা এখন কেমনি কি। পরে আব্বু আবার আমারে ফোন দিল যে প্রীতি কাহিনী আমাকে কি, আমার তো মনটা আব্বু সন্দেহ লাগছে তখনই যখন হাতুইরা ডাক্তার একটা ফার্মেসির ডাক্তার কিভাবে এসে আমাকে ইঞ্জেকশন পুশ করার, আমারে নিয়ে গেছে ফকির দেখাইতে, আমার ওইখানে না ইঞ্জেকশন কেন দিবে। ইঞ্জেকশনটা দেওয়ার পরে আব্বু আমার আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেল, আমি পাড়া দিতে পারতেছিলাম না, বাথরুমে পোশাকও করতে যেতে পারতেছিলাম না, এমন অবস্থা। তো আব্বু কইতেছে এই তো জসকোট, তুমি যদি বলো তাহলে আমি আমার এক উকিল আঙ্কেল আছে, ওনার কথা বলে ওনারে পাঠাই তোমার কেবিনে, তুমি মামলা করে দাও সবুজের নামে, দরকার নেই এমন জামাই দেয় কি করবা। তা আমি কইতাছি আব্বু হয়তো বা সবুজের নাও তো জানতে পারে, কারণ ওইখানে তো ওর ফ্যামিলি সবাই ছিল, কোন না কি ডাক্তারেরও তো ভুল হইতে পারে, ও তো নাও জানতে পারে, শুধু শুধু দোষ দিয়ে তো লাভ নেই। আর ও তো আমার জন্য অনেক খাটাখাটি করতেছে, আমাকে বাথরুমে নেওয়া কুলে ঘোরা সেবা যত্ন সবই করতেছে, তো ওর নামে আমি কিভাবে, আমি তো জানতেছি না। আর আমার মনটা বলতেছে ওই ডাক্তারেরই দোষ, ডাক্তার ও তো ডাক্তার না, ও তো ফার্মেসির একটা হাতুড়া ডাক্তার, ও কেন আমাকে ইঞ্জেকশন দিল। আর নিলে মনে হয় আব্বু আর ভাই ভাবিরা আমার মারতে চাইছে, কোনো ষড়যন্ত্র করছে, এই জন্য মানে আমি আব্বাকে এড়াইয়া যেতেছি যাতে মামলা মোকদ্দমার দিকে না যায়। তা আমার ভুল ছিল সেখানে আমার উচিত ছিল এটা তদন্ত করা সঠিকভাবে, যে আসলেই কি আমাকে মারার কোনো প্ল্যানিং ছিল কিনা, বা ইচ্ছা করে আমাকে সেই ইঞ্জেকশনগুলো পুশ করা হয়েছিল কিনা। কিন্তু আমি সেখানে এড়াই গেছি, সংসারে চিন্তা করে যে আল্লাহ আমার একটা ছেলে আছে, আমি কিভাবে আমার হাজবেন্ডের নামে মামলা দিই, কিভাবে দিই, আমার ওর সাথে সংসার করতে হবে না, আমি ওর নামে মামলা কিভাবে দিই। তা আমি সন্ধ্যার পর আমার হাজবেন্ড যখন আসলো, আমি ওনাকে বললাম স্যার আমার যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে এগুলার একটারও ডেট নেই বা ভুল ইঞ্জেকশন ডাক্তারে কইতাছে, তা আমার কেন এই ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে আপনি ফোন দেন তো আপনার ভাই ভাবি করে, যে হ্যাঁ কি আমার মারতে চেয়েছিল নি, আমার মেয়েরা হ্যাঁ লাভ কি, হ্যাঁ কইতাছে কি হ্যাঁ মনে হয় হ্যারাই করছে, হ্যারা তোরে দেখতে পারে না, হ্যারা যে তোরে বিয়া করছে পড়তে হ্যাঁ জ্বালা উঠে গেছে, এটা হচ্ছে না কেমন করে, হ্যারাই মনে হয় করছে, হ্যাঁ আবার কইতাছে। তো ভালো কথা, এরকম আমার চিকিৎসা চললো। তো আমি 16 দিন ছিলাম ন্যাশনালে ভর্তি। তারপর আমার বাসায় নিয়ে যাওয়ার পরে সকাল বিকাল 2 টাইম আমাকে ব্যায়াম করাইতে হইতো, হাতে আর মানে কোমরের থেকে পায়ে ব্যায়াম করাইতে হইতো প্যারালাইসিসের কারণে। খাওয়া দাওয়া অনেক কষ্ট ছিল, মানে আমি যে বিছানা থেকে প্রসাব করতে যাব বাথরুমে আমার সেই শক্তিটা ছিল না, এমন একটা অবস্থা, খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তারপর আমি অনেক আমি অনেক হেলদি ছিলাম, এরপর থেকে যে আমি যেমন শুকায় গেলাম, একদম শুকায় গেলাম অসুস্থ হয়ে। তো এই কথাটাই আমি আপনাদের বললাম। তো আমি আমার হাজবেন্ডকে বর্তমান যে হাজবেন্ড তাকে আমি বলতে চাইলাম যে আপনি আমাকে কি করে খাওয়াবেন। আমি তো কথার মাঝখান থেকে এখানে আবার চলে গেলাম এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আর কি। তো উনি বলতেছে আমি কাজ করে খাওয়াবো তোমাকে, তাই আপনার ফ্যামিলি কি আমাকে মেনে নিবে? ফ্যামিলি দিয়ে কি করবো, আমি বিয়ে করলাম, আমার ফ্যামিলি দিয়ে কি করবো? তো উনি যে আমাকে বিয়ে করছে, পরে ওনার মায়েরা যে সমস্যা করলো, তো ওরা 3-4 মাস মনে করেন আমারকে বাসায় উঠায় নেই বা মানে নেই এরকম কিছু। তো আমার দ্বিতীয় হাজবেন্ডের সাথে বিয়ের প্রথম মাসেই আমার বেবি পেটে, আমার যে বর্তমান ছেলে হয়েছে আরেকটা, ও পেটে। তো যখন 5 মাসে প্রেগনেন্ট আমি খুবই অসুস্থ, যেহেতু তৃতীয় সিজার হবে, খুবই অসুস্থ হয়ে পড়ি। আমি রান্না বান্না করতে পারি না, খাইতে দিতে পারি না। তখন আমার হাজবেন্ডের তরকারি দোকান দেয়, সবজির দোকান, সে সবজি বিক্রি করে। তো আমি বলতেছি, আমি ওনাকে আমার মেয়ে যে আগের ঘরের মেয়ে রোজার বাবা বলে ডাকি, উনি আমাকে রোজার মা বলে ডাকে, আমি ওনাকে রোজার বাবা বলে ডাকি। তো বলতেছি রোজার বাবা, আমার না শরীরটা অনেক অসুস্থ লাগে, ঘরে ভালো লাগে না, আমি আপনার তরকারি দোকানে আপনার সাথে যাই বসুন। কইতাছে এই মহিলা মানুষ তরকারি দোকানে যাবো, বেটা কেমন দেখা যায়? আমার তো ভালো লাগে না, আমি পিছিয়ে চেয়ার দিয়ে বসে থাকবো আপনার সাথে, আমার ঘরে থাকতে ভালো লাগে না, কাছে তাহলে চলো। পরে হ্যাঁ তরকারি ব্যস্ত সামনে, আমি পিছিয়ে বসে থাকতাম, মাঝে মধ্যে একটু হেল্প করতাম মাপতে। তো হুট করে একদিন আমার শ্বশুর আর শাশুড়ি, আমার বর্তমান শ্বশুর শাশুড়ি তরকারি দোকানে আসে, আইসা এটা ওইটা ধরতেছে, দেখতেছে ছেলের সাথে কথা বলতেছে, আমার সাথে তেমন একটা কথা বলে না। তো হুট করে বলতেছে গ্যাস তো নাই আজকে, কে তোর বউ কি রান্না করছে? তো আমি বলতেছি না, আমি তো রান্না করি নেই। পরে বলতেছে দুপুরে আমগো বাসায় যায় খাইও, এই রনি বউরেলে আমগো বাসায় যায় খাইস। তো আমার শ্বশুর শাশুড়ি বলছে, পরে আমার ভিতরে আনন্দ লাগলো যে না, আমার শাশুড়ি বলছে বাসায় যায় খেতে, তার মানে আজকে আমাকে বাসায় উঠাইবো।
তাই দুপুরে যেমন গেলাম, যাই ভাত খাওয়া দাওয়া করলাম। তো আমার হাজবেন্ড আবার একটু চঞ্চল প্রকৃতি, সে বলতেছে তো মা এক কাজ করি, প্রীতি তো মানে আমাকে ডাকে প্রীতি তো শরীর ভালো থাকে না, রান্না বান্না ঠিক মতো করতে পারে না, ঠিক মতো খানে অসুস্থ থাকে, তা আমরা ওই বাসায় থাকুম না, আমাদের বাসায়, আর 2 বেলা তোমার এখানে এসে খাওয়া দাওয়া করুন, বাজার একসাথে করুন। তা আমার শাশুড়ি হাসে, হ্যাঁ ঠিক আছে, বাজার সদাই কইরা দিয়ে যাও, একসাথেই খাওয়া দাওয়া করুন নি। তো আমার শাশুড়ির সাথে আবার আমার ননদরাও থাকে, আমার বড় ননদের বিয়ে হয় না, আমার বড় ননদের আমি এক ক্লাসে পড়তাম, মানে এক ক্লাসে ক্লাসমেট। তা আমার দেবরের সাথেও আমার ভালো সম্পর্ক, কিন্তু ছোট ননদটার সাথে একটু মানে ও সম্পর্ক ভালোই, মানে ও তেমন একটা মিশুক না আর কি, এরকম। তো ওর একটা ছেলে ছিল খুবই দুষ্ট, মানে বাচ্চা মানুষ দুষ্ট। তো আমার মেয়ের সাথে প্রায় ঝগড়া লেগে যায়, বাচ্চা 2 বাচ্চা। তো এটা নিয়ে একটু মনমালিন্য, তো আমি বেশি একটা যেতাম না এরকম। আর আমার হাজবেন্ড বলতাম যে না রোজার বাবা, ওইখানে গেলে দেখা যায় রোজার সাথে ওর সাথে ঝগড়া লেগে যায়, দরকার নেই, আমরা আমাদের বাসায় থাকি। দুপুরে যাতে খাওয়া দাওয়া করতাম, আইসা পড়তাম, বা রাত্রে যা খাওয়া দাওয়া করতাম, আইসা পড়তাম, এরকমই। তো ওনারাও আমাকে মেনে নিল, সুখে শান্তিতেই থাকতে থাকলাম। কিন্তু মাঝে মধ্যেই আমার শ্বশুর বাড়ির আরো যারা মেম্বার আছে তাদের সমস্যা হয়ে যায়, তারা অনেক আজে বাজে কথা বলে। আর আমার যে আগের হাজবেন্ড, সেও মাঝে মধ্যে হঠাৎ করে উঠলে ওঠে যে এই মামলা করুম, বাচ্চা নিয়ে আসুম, বাচ্চা নিয়ে যাবো, এরকম কিছু একটা। এই তো আমার আগের হাজবেন্ডেরকে আমি বললাম যে আমার আগের হিস্টোরিগুলা কিভাবে কি, সে আমাকে জানতে চাইলো। তো আমি তাকে সব ডিটেলসে বললাম যে এরকম করে আমার মা আমাকে ফোর্স করে বিয়ে দেওয়ায়, আর আমার ওই হাজবেন্ডকে এরকম আমার কাছ থেকে অনেক টাকা দাবি করে। যখন আমি আমার হাজবেন্ডকে বললাম, বর্তমান হাজবেন্ডকে, যে সে আমাকে বিয়ের কথা বলার পরে যে তুমি যে আমাকে বিয়ে করবা, তুমি আমাকে খাওয়াবা কি, তো বলতেছে যে আমি যা করে খাওয়াই, আমি তোমাকে খাওয়াইলেই তো হইলো, যেভাবে খাওয়াই, যে কাজ করে খাওয়াই। তো বলতেছে এটা বললে তো আর হবে না, আমার তো অনেক চিন্তা ভাবনা আছে, তাই আমাকে সময় দেন, আমি দেখি, আপনিও যেভাবে আসতেছেন যেতেছেন, আসেন যান, কথা বলি, সময় কাটাই একসাথে, দেখি কয়েকটা দিন যাক, যে আপনি কি ভবিষ্যতে আমাকে সেই টেক কেয়ারটা করতে পারবেন কিনা, আমার এটা দেখতে হবে না, একবার মিস্টেক করছি, আমি কি বারবার মিস্টেক করবো কিনা। আর এই কথা বলার পরে ওই দিন আবার আমার 2 বোন আসলো আমার সাথে দেখা করতে। তো 2 বোন এসে বলতেছে তোমার কিভাবে দিনকাল যেতেছে, আপা এরকম ফোন টোন ধরো না, কথা বলো না। মানে আমি একদম যেভাবে মানে ভেঙে গেছিলাম, আমি বোনদের সাথেও তেমন কথাবার্তা বলতাম না, বাবার সাথেও তেমন কথাবার্তা বলতাম না। তো আমার ভাগ্নি, আমার বড় বোনের মেয়ে, ওর সাথে আমার খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক। আর মেজো বোনের ছেলে, মানে আমাদের বয়সের তেমন একটা ডিফারেন্স না, মোটামুটি হালকা ডিফারেন্স, তো ফ্রেন্ডলি। তো ওদেরকে সাইডে নিয়ে বললাম, দেখ আমারে অমুকে বিয়ে করতে চায়, হ্যাঁ এখন কি করি। তো বলতেছে আম্মু, আমাকে আবার আমার ভাগ্না আমার আম্মু বলে ডাকে, তা আম্মু যাই করো না করো, চিন্তা ভাবনা কইরা করো, কারণ একবার ভুল মানুষ করে, বারবার করে না। আমি বলতেছি যে দেখ, তোর মায়েরা তো আমার বড় বোন, ওদের সাথে তো সবকিছু শেয়ার করা যায় না, তোদের 2জনের লগে তো আমি অনেক ফ্রি মাইন্ড, তোদের কাছে অনেক কিছু, তোদের সাথে আমি অনেক সময় অনেক কিছু শেয়ার করতাম, কে আমাকে মেসেজ দিছে, কে আমার সাথে কি বলছে, এরকম কিছু একটা। তো এরকম কথাবার্তা বলতাম। তো এর মধ্যেই আমার ভাগ্নিকে বললাম যে সানি দাদার একটা বন্ধু আছে, রনি কইরা নাম, তো উনি তো আমাকে বিয়ের প্রস্তাব দিছে, কি বলিস? কয় কি ছবি দেখাও তো। তা আমি আবার টাচ মোবাইল একটা ছবি, আমার ছেলের বার্থডেতে আবার ওই রনিকে, মানে আমার বর্তমান হাজবেন্ডকে দাওয়াত দিছিলাম, তো উনি আসছিল, ছোট করে করছিলাম আর কি, ঘরে কেক কাটছিলাম, তো ওই ছবি আছে। তো উনি আসছে পরে ওনাকে বললাম যে ভাগ্নিকে দেখালাম যে এই যে ছবি। তো ভাগ্নি দেখে বললাম দেখতে তো ভালোই, ওনার কি বিয়েটি হয়েছে, বউ আছে? আমাকে না বউটাও নাই, মানে 1 বছর আগে একবার নাকি এঙ্গেজমেন্ট হয়েছিল, না কাবিন হয়েছিল বলতে পারি না, ওইটা থাকে নাই, স্বাস্থ্য বোনের সাথে হয়েছিল, জান নাই। তো বলতেছে হ্যাঁ ভালোই তো, তারপরও আম্মু হুট করে একটা কোনো ডিসিশন নিও না, তুমি আগে ওর সাথে 15-20 দিন রিলেশন রাখো, কথাবার্তা বলো, ফোনে কথা বলো, দেখা করো। আমার ভাগ্নি আমাকে মানে বুদ্ধি দিতেছে, তারপরে কইরো যা করার, আম্মু বারবার কিন্তু এক ভুল কইরো না, আর নানা ভাই কিন্তু তোমার উপর অনেক রাগ। তো বলছি আরে আমি কিছু করলে তোরা না জানা করুনি, ভাগ্নিকে বলতেছি। তো বোনদেরকে আগায় দিতে গেছি, রিক্সা নিব, এর মধ্যে আমার ভাগ্নিকে কয়টা ছেলে ইপটিজিং করছে আর কি। ইপটিজিং করায় আমি মানে ক্ষেপ্ত হয়ে গেলাম, রাগ হয়ে বের হইলাম যে আমার ভাগ্নিকে কে ইপটিজিং করছো, কে কি করছো। তো আমার বোনরা বললো না ঝগড়াঝাটি দরকার নেই, থাকো, বুঝতে পারিনি, চিনতে পারিনি। তো আমার বোনদের সিএনজি করে দিলাম, ওরা চলে গেল। কিন্তু এই জিনিসটা মানে আমার বর্তমান হাজবেন্ড এসে শুনি না, ওই ছেলেদেরকে অনেক শাসাইলো, হ্যাঁ তোমরা এই করছো কে, সেই করছো কে, এই। তো এরকম হওয়ার পরে
আমি ওনাকে ডাক দিয়ে বললাম, দেখেন আমার পার্সোনাল কোনো ব্যাপারে আপনি এখন কথা বলার মতো আপনার অধিকার হয়নি, আপনি এখন কিছু করবেন না, কিছু বলবেন না, আগে আমাদের বিয়ে হোক তখন দেখা যাবে, এখন তো আপনার সাথে আমার কোনো বিয়ে হয়নি, আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনি কোনো কথা বলবেন না। তো এই কথা বলছি, পরে উনি বলছে, না আমি তো শুনলাম যে তোমার ভাগ্নির সাথে এরকম হয়েছে, এর জন্য আমি আর কি আসছিলাম, শাসাইলাম ওদেরকে। নাম না, শাসানোর দরকার নেই, আমাকে কি বলে, আমার ভাইয়া যেহেতু আপনাকে দায়িত্ব দিচ্ছে আপনি সেটা দেখেন, আমি আপনাকে বিচার দিলে আপনি সেটা করেন। তো মানে আমাকে তো অনেক জ্বালাইতো, যেমন দেখা যেত কি আমি যদি কোনো রিক্সা দিয়ে আমি কোথাও যেতাম, ওই রিক্সাওয়ালাকে পর্যন্ত ধরে মারধর করতো, বা আমার ঘরে থেকে খাবারের পানিটা যদি কোনো বাচ্চাকে দিয়ে বা কোনো ছেলেকে দিয়ে এলাকার আনাইতাম, ওরে ধরে মারধর করতো, মানে যারা আমার সাথে মানে বাজাবাজি করতো তারা অনেক সমস্যা করতো। তো আমি ফোন দিতাম, রনি ভাই আমার বাসায় পানি নেই, বা আমার একটা রিক্সা দরকার, আমি একটু ওদিকে যাব, ছেলের সাথে দেখা করব, বা মার্কেটে যাব, বা এই জায়গায় যাবো, সেই জায়গায় যাবো। তো এইসব ধরনের হেল্প সে আমাকে করতে থাকলো। তো এরকম হেল্প করে তো একদিন মানে উনি আসছে আমার বাসায়, আইসা দেখে আমার ঘরে আমার একটা ফ্রেন্ড বসে আছে, ফ্রেন্ড বলতে মানে আমার ছেলে ফ্রেন্ডই, আমার স্কুলে ক্লাস ফ্রেন্ড, তো বসে আছে। তো ও আবার বলতেছে আমারে যে প্রীতি, মানে ও বলতেছে আমার বর্তমান হাজবেন্ড গেটের আড়াল থেকে শুনতেছে যে প্রীতি আমি তোরে স্কুল লাইফ থেকে না অনেক পছন্দ করতাম। তো উনি ঢুকে কি করলো, এই তুই এখন বের হ, ছেলেটাকে বললো বাইর হ, মানে ওনার মাইন্ডে লাগছে। তো ছেলেটা কথা শেষ করতে পারলেন বের করে, তখন আমি বুঝতে পারলাম যে সে তো আমাকে নিয়ে অনেক পসেসিভ, কেউ আমাকে কিছু বললে সে মানতে পারতেছে না, এরকম কিছু, যে সে তো হয়তো আমাকে ভালোবেসে ফেলাইছে বা আমাকে পছন্দ করে ফেলাইছে বেশি। তা আমি ওনাকে বললাম যে রনি ভাইয়া সবকিছুর ভিতরে কথা বলার দরকার নাই, তো ও তো আমার তো 2টা বাচ্চা হয়েছে, আমি যে জিনিসটা বুঝি ও কি বুঝে, ও ঠিক আছে আমরা সমবয়সী এক ক্লাসে পড়ি, কিন্তু ও তো এখনো ধরতে গেলে ইমিচিওর। তো বলতেছে না এইসব ছেলেদের কোনো প্রশ্রয় দেবে না, তোমার বাসা ঘরে কোনো বন্ধু কোনো কাউকে আসতে দেবে না, এমনি তোমার বদনামের শেষ নেই, সে দুনিয়ার কথা কয়, এর মধ্যে যদি কেউ তো আর বুঝবো না, ভাই না ক্লাস ফ্রেন্ড এগুলো তো বুঝবে না, একটা কথা বইলা ফেলাইতে আর কেউ আসতে দেওয়ার দরকার নেই। তো আমার ওনার সাথে এক কথা দুঃখ তর্কাতর্কি, মানে মিঠা ঝগড়া যেটাকে বলে, তর্কাতর্কি কি হয়, সে বলতেছে কি একটা রশি দিয়া ঘরে বাইন্দা থিয়া দেন। তা আমি কইতাছি না, আপনি আমার বাড়ি ঘরে আসতে পারবেন না, আপনি যান, আপনি আমার বাসায় আসবেন না। আমি ওনার সাথে একটু ব্যবহার খারাপ করে উনি 2-3 দিন আমার বাড়ি ঘরে আর আসে না, আমার সাথে দেখা করে না, ফোন দিলে ফোন ধরে না। তো তখন না আমারও একটু খারাপ লাগতে লাগলো, কিরে সে কেন আসে না, কেন এরকম করতেছে, আমার একটু খারাপ লাগতে লাগলো। তখন আমি বুঝলাম যে হয়তো বা আমিও তাকে একটু পছন্দ করতেছি, এরকম কিছু। তো আমি ওনার পথ চেয়ে থাকি, যে রাস্তা দিয়ে উনি মানে বাসা থেকে বের হয় ওই পথে চেয়ে থাকি যে কখন আসবে, এদিক দিয়ে তো যাবে, এদিক দিয়ে তো যাওয়ার কথা। তো আমি চেয়ে থাকি উনি কোথাও যায় কিনা, এরকম মানে আশায় থাকি, পথ চেয়ে থাকি আর কি। তখন মানে আমার মনে লাগলো যে হয়তো বা আমি তাকে মনে মনে পছন্দ করে ফেলছি। তো একদিন একটা পিচ্ছি ছেলে দিয়ে মনে হয় সিগারেট কিনাবে, এরকম কিছু, তো যাইতেছে, পিচ্ছিকে বলতেছে এই কই যাস, রনি ভাইয়ের বাসায় যাই। তো আমি বলতেছে এখানে। পরে আমাকে কি আনতে পাঠাইছে, কয় কি একটা কোক আর এই যে 2টা সিগারেট। তো আমি কই দিয়ে আমার কাছে দে, যাই কবি পিতে পারে রেখে দিস। তো এই কথা বলে না, পিচ্ছি ভয় পেতেছে যে না আমি এগুলা যাই যদি রনি ভাইকে বলি, রনি ভাই আমার সাথে রাগারাগি করবে, আমার মারধর করবে, আপনি এগুলা দেন, এগুলা রনি ভাই আপনি দেন, এরকম করতেছে। তো আমি পিচ্ছিটা এক ছোট্ট না তুমি যা যদি কিছু কয় আমি কমুনে। পরে যা বলছে, তো উনি নাকি হাইসা দিছে শুই না, যে আমার বাসাতে বের করে দিছে, আমার ওনার ব্যাপারে কথা বলতে না করছে, আবার আমার জিনিস রেখে দিছে। তা আমি আবার কিছু সিগারেট 2টারে পানির বোতলে ভিজে ফেলা মানে বইটা থুয়ে দিছি। তো উনি আসছে, আচ্ছা বলতেছে হ্যাঁ আপনি না আমার বাসায় আসতে না করছেন, তাহলে আবার আমার সিগারেট আর কোক রেখে দিচ্ছেন কে পিচ্ছির কাছ থেকে। আমি কইতাছি আমার মন চাইছে আমি রেখে দিচ্ছি, আর আপনার আমি বাসায় আইতে না করছি দেখি কি আপনি আইবেন না, আপনারা না কন যে আমার যত না করবো আমি আমুই, 2-3 দিন ধরে যে আপনি আমার দেখা করেন না, আমার পানি কে আইনা দিব, আমার খাবার কে আইনা দেয়, এই খবর রাখেন। তো কইতাছে না আপনি তো আমার কইছেন আইতে মানা, এই জন্য আমি আসি না। আমাকে একদম খবর কিন্তু খারাপ বানায় ফেলাম, আমার বাসায় যদি না আহেন, আইবেন আপনি রোজ আইবেন, আমার খোঁজ খবর নিয়ে যাবেন। তো বলছি পরে উনি হাইসা দিছে, আচ্ছা ঠিক আছে। তো এরকমই মানে সম্পর্ক চলতেছে, দিন যাইতেছে। তারপরে আরেকদিন আমি মার্কেটে যাইতেছি, তো আমাকে রাস্তায় বলতেছে আপনি কোথায় যেতেছেন, আমি বলতেছি মার্কেটে যেতেছি, কারণ এখন অনেক ঠান্ডা কুয়াশা পড়তেছে, এখন মার্কেটে যাওয়া দরকার নেই। তা আমি যেমন রাগ হয়ে বলছি যে কেন, আপনার কথাই কি আমি মার্কেটে যাব কি যাব না, আপনার কথায় আপনি বললেই কি হবে কিনা। হ্যাঁ আমি বললেই হবে, কেন আপনার সাথে কি আমার এখনো বিয়ে হয়েছে কিনা, বিয়ে যখন হবে তখন আপনি জোর খাটান, এখন জোর খাটানোর কোনো দরকার নেই। তো এগুলাই মানে একটু মিঠা মানে সম্পর্কের ভিতরে আসলো আর কি, কথাবার্তা হইলো। তো এরকমই উনি যায় আসে আমার বাসায়, আমি বাইরে এলে দেখা করি, কথা বলি। তো প্রায় যারা আমার পরিচিত তারা এসে বলে কিরে কি খবর, রনির লগে বিয়ে কবে করবি, দেখি কবে করা যায়, চিন্তা ভাবনা করতেছি, দেখি যদি মনের সাথে মন মিলে করব,
এর মধ্যে আমার বাবা আমাকে একদিন ফোন দিল, ফোন দিয়ে বললো যে তুমি একটু আসো তো আম্মু, একটু ভালোভাবে রেডি টেডি হয়ে আসো, তো তোমার সাথে একটু কথা আছে। তা আমি গেছি, পরে শুনলাম যে আমার জন্য নাকি ছেলে দেখবে আমার বাবা, আবার বিয়ের সাথে দিবে এরকম কিছু। তা আমি কইতেছি না, এখন কি এর বিয়ের সাথে আব্বু, এখন বিয়ে সাথে করবো না, এখন বিয়ে সাথে করার আমার দরকার নেই। তো কইতেছে কে? আমি না এখন করবো না। মানুষ কত প্রেম করে, কত সম্পর্ক করে, এতে মানুষ দু একজনের লোক তো ঘুরতেও যেতে পারো, সম্পর্ক করতে পারো, আমার আইনা দেখাইতে পারো না যে আব্বু এই ছেলেটা আমার পছন্দ, আমি দেখি ভালো হইলে বিয়ে দিব। এভাবে একা একা কয়দিন থাকবা? নাম বলতেছে আব্বু যে ছেলে দেখবা বললা দিবা যে আমার 2টা বাচ্চা সহ আমাকে নিতে হবে, আমি কিন্তু একলা যাবো না। কয় এটা কি সম্ভব? দুনিয়ায় কেউ কি মেয়ের সাথে কি বাচ্চা নেয়? এটা কি হয়? ছেলের বাচ্চা থাকলে ওইটা মেয়েরা মাইনা নেয়, কিন্তু মেয়েদের বাচ্চা কি ছেলেরা মাইনা নেয়? তা আমি বলতেছি আব্বু আমি যদি কখনো বিয়ে করি এমন ছেলেকে বিয়ে করব যে আমার বাচ্চাদের মেনে নিবে, আমার বাচ্চাদের নিজে, আমার জন্য স্বামী দরকার নেই, আমার বাচ্চাদের জন্য আমার বাবার দরকার। তো বাবা বলতেছে এমন ছেলে তুমি কোনোদিনও পাবা না। আমি দেখি পাই কিনা, যদি পাই এরকম ধরনের কথা আব্বুকে বললাম। আব্বু বলছে আচ্ছা ঠিক আছে। তো বড় বোনকে ছোট বোনকেও বললাম যে যদি আমার জন্য ছেলে দেখো এরকম দেখবা যেন আমার বাচ্চাদেরকে দেখে। আচ্ছা ঠিক আছে। তো একদিন আব্বুকে বললাম যে আব্বু এরকম এরকম সানি দাদার একটা বন্ধু আমাকে একটু পছন্দ করে, তো কি করা যায়? আচ্ছা আসুক, সানি আসুক, 2-3 মাস পর তো সানি আসতেছে, আসলে দেখি কথা বলবো না, কথা বলে দেখবো, যদি পছন্দ হয় ভালো ছেলে হয় তাহলে দিব, এটা আর কাউরে বলা দরকার নেই, তোমারটা তোমার ভিতরেই রাখো। আচ্ছা আব্বু সানি দাদারা কবে ছাড়াবা? এই 2-3 মাস পরে। 2-3 মাস পরে তো সামনের মাসে ছাড়াও, সামনের মাসে ছাড়ালে ছেলেটারও দেখা সাক্ষাৎ, মানে সানি দাদারা কবে ছাড়াবা সে আসে ছেলেটারে বসায় রাখুন, তুমি একটু দেখা করতা। না সানি আসুক, দেখা করবো না এখন, সানি বন্ধু যেহেতু সানি আসুক, সানি ভালো জানে। আচ্ছা ঠিক আছে তাহলে সানি দাদা যাবেন হইলে দেখা করাম। আব্বা থেকে সাপোর্ট পাইনি, তো বোনদেরকে একটু বাড়ি মারলাম, বোনদারা বলে না 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 সানি ফ্রেন্ড সার্কেল ভালো না, সানি ফ্রেন্ডদের ভিতরে হবে না, ওরা সানি ফ্রেন্ড সার্কেল ভালো না, অন্য ছেলে দেখো। তো মেজো বোনও, আমি আবার বড় বোনের থেকে মেজো বোনের সাথে বেশি ফ্রি ছিলাম, তো মেজো বোনকে একটু ভেঙ্গেই বললাম যে আপা এরকম এরকম রনি ভাইয়াই। তো আপু বলতেছে ভালো তো ছেলে, তো ভালো। বড় আপায় তো দেখো না কেমন করে, কয় বড় আপার কথা শোনা দরকার নেই গা, তোর যদি ভালো লাগে তোর জীবন তোর লাইফ, তুই যেমন চা তা কর। তা ভালোই তো, ছেলে তো ভালোই। তারপরে ডিটেলস বললাম এরকম এরকম এই কাহিনী। আপা কয় হ্যাঁ সমস্যা নেই, বাচ্চাদের যেহেতু আদর করবে, বাচ্চাদের যেহেতু ভালোবাসবে, তুমি দেখো ইনশাল্লাহ যদি ভালো হয় ভালো। তো বললাম ঠিক আছে আপু, তাহলে আমি কথাবার্তা বলি ওর সাথে। না হ্যাঁ কথাবার্তা বলো, সমস্যা নেই। তো একজনের সাপোর্ট পেলাম, ভাইয়ারও সাপোর্ট পেলাম, মানে ভাই বোন 2জনের সাপোর্ট পেলাম। বড় আপু টিকলো তো, মানে ওই একটু মুরব্বী টাইপের মার মতো আর কি, হ্যাঁ এটা চলবে না ওইটা চলবে না, ও আগে থেকে এরকম, এইটা করতে পারবে না ওইটা করতে পারবে না এরকম। আর বাবা তো মুরব্বী মানুষ। তো বাসায় আইসা চিন্তা ভাবনা করি, ওনার সাথে কথাবার্তা বলি, দেখা সাক্ষাৎ করি। এর ভিতরে আমি জানতে পারলাম যে ওনার সাথে ওনার চাচাতো বোনের নাকি 4-5 বছর আগে কাবিন হয়েছিল। তাই আমি ওনারা ফোন দিয়ে ডাকাইলাম, হ্যাঁ রনি ভাই আপনি আসেন তো, আপনার সাথে একটু কথা আছে। তা আসতে পারে। আমি কই কি আপনার চাচাতো বোনের সাথে নাকি আপনার বিয়ে হয়েছিল? কে বলছে তোমারে? কিসের বিয়ে হয়েছিল? আমার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল। আমি কই না আপনি মিথ্যা কথা বলবেন না, আমি শুনছি, আপনি আমাকে সত্য কথা বলেন। আমি আপনাকে সব সত্য কথা বলছি, আপনি আমাকে আপনার সব সত্য কথা বলেন। দুইজনের কাছে কোনো কিছু লুকোচুরি দরকার নেই, যাতে ভবিষ্যতে জানাজানি হলে সমস্যা না। পরে বললো হ্যাঁ আমার মা বাবা আমারে দিছিল, আমার চাচাতো বোন বয়স কম ছিল, অল্প বয়সী, তো কাবিন করাইছিল, আমিও যাইতাম আসতাম, ও আসতো যেত। তো আমি আমার চাচি বললো যে এখানে আইসা পড়ো আমার কাছে, আমি তোমাকে অটো গাড়ি কিনে দেবো, তুমি দেশে অটো গাড়ি চালাইবা, এখানেই থাকবা। তো আমার বর্তমান হাজবেন্ড নাকি ওইখানে গেছিল, ওইখানে যে অটো গাড়ি চালাইতো, চালানোর পরে ওইখানে ছিল প্রায় 6 বছরের মতো নাকি ছিল। তারপরে একদিন আমার মানে শ্বশুর শাশুড়ির সাথে কোনো একটা কথা ব্যাপার নিয়ে বা কিছু একটা নিয়ে ওই মেয়ের সাথে আমার হাজবেন্ডের সাথে একটু তর্কাতর্কি হয়, মানে রুমের ভিতরে তর্কাতর্কির এক পর্যায়ে আমার হাজবেন্ড নাকি মেয়েটাকে একটা থাপড় মারে নাকি মারে। তো ওই থাপড় মারায় আমার যে মানে ওনার যে আগের শ্বশুর শাশুড়ি, ওনারা নাকি বলে যে আমার মেয়েকে মারছো কেন, হ্যান তেন, মানে ওনারা পুরো খেপা যায়। এক কথা দু কথা উনি নাকি রাগ করে আইসা পড়ে বলে ওনারা আর এদিকে মানে মেয়ের জামাই যে রাগ করে আসছে মানায় টানা নিবা, আবার এদিক দিয়ে চাচা চাচিও তো মেয়ের জামাইও আবার ভাতিজাও, তো ওনার আর আগায় নেই গা। তো উনিও রাগ করে যায় নাই, ওনারাও আসে নেই গা। এরকম পর্যায়ে আমার শ্বশুর শাশুড়িও চেষ্টা করে নেই যে ছেলেকে বুঝিয়ে পাঠাই বা মেয়েকে নিয়ে আসে, এরকম কিছু চেষ্টা করেনি। মেয়ের বয়স কম ছিল, একদম অল্প বয়সী ছিল মেয়েটা। তো মেয়েটার সাথে আবার মানে এদিক দিয়ে হাজবেন্ড মানে তেমন একটা কিছু বুঝতো না, তখন মেয়েটা দোষ দিয়ে লাভ নেই। তো ওই আমার হাজবেন্ডের এই বন্ধুর সাথে মানে একটা সম্পর্ক হবে, ও একা একা ওই আমার হাজবেন্ডের
ওর সাথে বিয়ে হয়ে যায়। তো আমার হাজবেন্ডের পর থেকেই মানে 5-6 বছর আগেই এই জিনিসটা হয়, মানে 6 মাসের মতো সংসার করে আর কি এরকম মেয়েটার সাথে। তো আমাকে ভেঙ্গেই বললো যে এই কাহিনী। তো আমি বলছি যে এই যে একটা কথা, এটা আপনি আমার কাছে আজকে লুকাইতেন, আমি মানুষের কাছ থেকে শুনলে তো ঝগড়াঝাটি একটা পরবর্তীতে শুরু হইতো, এটাই যে শুনছি এখন সমস্যা নেই। তেমন কি আমি যদি 6-7 বছর সংসার করতে পারি, আপনি নিলে 6 মাস সংসার করছেন, আপনি আমার 2টা বাচ্চা সহ মানতে পারলে আপনার তো ওই ঘরে কোনো কিছুই না, তা আমি মানতে পারবো না কেন? এটা বললে নিলে ভালো না? তো উনি বলছে হ্যাঁ তুমি তোমাকে তো বললামই ফার্স্ট ক্লাস, তারপরে তুমি আলাদা দেখো, তুমি যদি এর বিপরীত অন্য কিছু পাও তাহলে তোমার আমাকে বিয়ে করার প্রয়োজন নেই। দেখলাম যে না, উনি সত্য কথাই বলছে। আর এটা আসলে মেয়েটারও দোষ দেওয়া যাবে না, ছেলেটারও মানে আমার হাজবেন্ডেরও দোষ দেওয়া যাবে না। এটা আমার মেয়েটা একদম বয়স কম ছিল, আর আমার হাজবেন্ডও তেমন একটা মানে মিউচুয়াল মানে ও বয়স কম ছিল, এরকম আর কি অবস্থা। তো আমি এটা মেনে নিলাম। তো এরকম তো আমার মেজবোনকে আবার ফোন দিয়ে বললাম আপা এরকম এরকম ওর নাকি একবার এরকম এরকম বিয়ে হয়েছিল, এই কাহিনী। মেজবোন কথা হয়তো হোক, সমস্যা নেই, হইলে কি হয়েছে, তোরও তো হয়েছে, তোর যদি বিয়া শাদী হয়েছে, তোর জামাই সংসার করছিস, তোরা মাইনা নিতে পারলে তুই ছাড়া মানুষ ওরটা মাইনা নিতে পারবি না কে? তে এই অবস্থায় আমরা মানে কথাবার্তা বলি। এর মধ্যে মানে আমার শাশুড়ি তো আর জানে না যে ওনার ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিছে বা আমাদের একটা রিলেশন চলতেছে। আমার শাশুড়ি আবার কি করছে, আমার হাজবেন্ডের জন্য মেয়ে দেখছে, মানে ছেলেকে বিয়ে করাবে। তো উনি আবার কি করছে, রেডি টেডি হয়ে আমার সাথে আর ভাইয়ের সাথে গেছে মেয়ে দেখতে। তো ওর ছোট ভাই যে মানে আমার দেবর আবার মানে আমার ফ্রেন্ডের মতো ছিল। তো আমি আবার ওরে ফোন দিছি যে ইব্রাহিম তুমি কই? কয় আমি তো ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসছি। কোন ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসছো? কয় কে রনি ভাইয়ের জন্য। তো আমি আবার হাসতে হাসতে বললাম হ্যাঁ ভালোই, ভাইয়ের তো বিয়ার সাথে একটা করার দরকার, তো এক কাম কর, তোর ভাইয়ের লেগে আগে মাইয়া দেখ, পরে আমার লেগা পোলা দিস। হ্যাঁ আমিও বিয়ার সাথে কোনো চিন্তা করছি, আমি ওর সাথে শয়তানি করতেছি। আমি মনে মনে তখন ভাবতেছি যে আসুক তারপরে বুঝাম মজা। হ্যাঁ আমারে কয় বিয়ার কথা মনে আবার যায় মার লগে মাইয়া দেখতে। পরে উনি আসছে রাত্রে 9টার দিকে আমার সাথে দেখা করতে আসছে। আমি বলতেছি কি খবর, কই গেছিলেন? কয় কি দাওয়াত খেতে গেছিলাম। দাওয়াত খেতে গেছিলেন? আমার কি ইব্রাহিমে ফোন দেয়নি? পরে কইতাছে ও আমি একটা মেয়ে, মা তো মুরব্বী মানুষ, বুঝো না, মায়ের যদি এখন কই তে তো মায়ের রাগ করবো, এইটার জন্য মানে দেখে আসি। দেখলেই কি হয়, দেখলেই কি আর কিছু হয়? বিয়ে তো আমি তোমারই ঘুম, এরকম কিছু মানে শয়তানি করতেছি। তা আমি ঠিক আছে, তা আমার তো বললেই পারতেন যে মেয়ে দেখতে যেতেছে। কয় দেখলেই কি না দেখলেই কি, তো তুমিও তো সময় নিতেছো, তো বলো আজকেই বিয়ে করে ফেলাই তোমারই, তুমি তো সময় নিতেছো। অন্যদিকে তো মার মনে আমার রাখতে হয়, বিয়ে করে ফেলাইলে মায়েরা কইতে পারি যে মা বিয়ে হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে এক কাজ করেন, সামনে মাসে একটা ভালো দিন তারিখ দেখা আমরা বিয়ে করে ফেলাই, কিন্তু কাবিন কিন্তু 10 লাখ টাকা দিন। তাহলে কয়টা আছে 10 লাখ টাকা কাবিন আমি করতে দিব, আমার কি 10 লাখ টাকার সামর্থ্য আছে? হ্যাঁ আমি 10 লাখ টাকা কাবিন দিব। আমি কই না আমি 10 লাখ টাকা নিচে করবো না, কাবিন 10 লাখ টাকা দিতে হইব, আমার 2টা বাচ্চা সহ আমার বিয়ে করতেছেন, এটা আমার একটা রিক্সের ব্যাপার না? হ্যাঁ একবার ভুল করছি, বারবার তো ভুল করা সম্ভব না। কইতাছে আচ্ছা তাহলে তো আমার একটু সময় দিতে হবে, 10 লাখ টাকা কাবিনে তো কাজিরে প্রচুর টাকা দিতে হইব, অনেক টাকার ব্যাপার স্যাপার। ঠিক আছে 1 মাস সময় দিলাম, আপনি ওই টাকা ম্যানেজ করেন, কাবিন 10 লাখে দিতে হইব। তো এরকম উনি আসে, কথাবার্তা বলি, চলে যায়, এরকম দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তারপরে হুট করে একদিন আমার শাশুড়ি আইসা আমার কেচি গেটের সামনে মানে দাঁড়ায় অনেক চেঁচামেচি করতেছে। চেঁচামেচি কিসের এত চেঁচামেচি? আমার ঘরে আমি আমার একটা ছোট ভাইরে আমি বিরিয়ানি আনতে পাঠিয়েছিলাম, ও বিরিয়ানিটা নিয়ে মাত্র আসছে, বলতেছে রনি ভাইয়ের মায়েরে দেখলাম গেটে দাঁড়ায় অনেক চিলাচিলি করতেছে। কার লগে করতেছে? কয় হ্যাঁ জালেগো লগে কাগর লগে চিলাচিলি করতেছে। তো আমি আচ্ছা করুক আমার কি। তো আমি বইয়া দিছি, আর ভিতরে গেছে গা চিলাচিলি করে গেছে গা পরে শুনছি যে অন্য একটা কার সাথে চিলাচিলি করছে, কিন্তু আমার সাথে আমার নিয়ে চিলাচিলি হয়েছে, সেটা আমি মানে বুঝতে পারিনি। তো আমার বর্তমান হাজবেন্ড সে আমার জন্য ডাব নিয়ে আসছে, আমার শরীরে একটু কষা ছিল, অসুস্থ ছিলাম, ডাব নিয়ে আসছে। তো আমি ডাবে পানি খাইতেছি খাটে বসে, আর উনি সোফায় বসে রয়েছে। এর ভিতরে গেট নক করছে পরে যে ছোট ভাইটাকে দিয়ে বিরিয়ানি আনিছি, ও বলতেছে ভাইয়া কে জানি আইসে, গেট খুলুম? তো আমার হাজবেন্ড বলতেছে হ্যাঁ খুল, সমস্যা কি। পরে যে গেট খোলার সাথে সাথে আমার শাশুড়ি ঢুকছে ঘরে। ঢুইটা কি করছে, আমার হাজবেন্ডে বকাবকি শুরু করে দিছে, এই ঘরে তোর কি, এইখানে তোর কি, এখানে তুই কি করতেছিস, তোর এখানে কি কাজ, হ্যাঁ হ্যান ত্যান, মানে অনেক ধরনের চেঁচামেচি চিল্লাচিল্লি। আমি মানে জবাব দিব, আমার হাজবেন্ড আমাকে ইশারা মানে হাতে আঙ্গুল দিয়ে বলতেছে চুপ, কিছু বললো না।
তো আমি ফার্স্টে কিছু বলি নাই, আমি চুপ করে শুনতেছি। সে আমাকে সহকারে নানা ধরনের গালাগালি চিল্লাচিল্লি আজে বাজে কথাবার্তা বলতেছে। এর ভিতরে আমার হাজবেন্ড মানে আমার শাশুড়ির পিছে মানে আমার গেটের পিছে যে সিঁড়ি ওঠা ওইখানে নাকি লোকজন দাঁড়ানো। তো উনি ফার্স্টে দেখেন মনে করছে মা চিল্লাইতেছে, মা চিল্লাও। হ্যাঁ, যখন লোকজন দেখছে তখন উনি বলতেছে যে ওনার মায়ের যে তুমি কি লোকজন নিয়ে আসছো, তুমি কি লোকজন নিয়ে আসছো আমার বিচার করতে? তো ওনার মা বলতেছে তোর বিচার করতে, তোর সেফ কাস্টডি দিয়া তুইয়া দিমু, তোর পুলিশ দা ধরা দিমু, এই করুম সেই করুম, তুই এই ছেড়ির লগে তোর কি এর সম্পর্ক, এই সে হ্যান তেন এগুলি কইতাছে। যখন আমার হাজবেন্ড দেখলো যে পিছে যারা আমার সমস্যা করে, যাদের থেকে সে আমাকে বাঁচানোর চেষ্টা করে, যাদের থেকে মানে আমাকে সে প্রোটেক্ট দেয়, তাদেরকেই আমার শাশুড়ির সাথে করে নিয়ে আসছে, এরকম কিছু একটা। তো উনি কি করছে, খানাদুলির নিচে বডি ছিল, তো বডিটা হাতে নিয়ে কইতাছে কে আইছে আমার বিচার করতে, আমি দেখতে চাই। পরে যাই গেটে দাঁড়াইছে, তখন দেখে আমার সিঁড়ি কোথায় 4-5 জন, আমার সিঁড়ির মাঝখানে 4-5 জন, আমার সিঁড়ির নিচে 4-5 জন, আমার উঠান ভরা মানুষ, আমার গেটের সামনে মানুষ, আমার গলি ভরা মানুষ, মানে সে সারা দেশের জনগণ মনে হয় সাথে করে নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। তো উনি নাইমা বলতেছে যে তুমি যে এখানে এত লোকজন নিয়েছো কিসের জন্য? তো আমার পাশের বাসার ভাবি টাবি যারা আসলো তারা বলতেছে রনি আমরা বৈশাখ কথা বলবো, তুমি কি গ্যাঞ্জাম করবা না বৈশাখ কথা বলবা এটা বলো। তো উনি কইতাছে কোনো কথা বলা বলে নেই, এখানে কিসের কথা, এখানে কথা বলবে আমার পরিবার, এখানে কথা বলবে মেয়ের পরিবার। আপনারা কারা এলাকাবাসী, আপনারা কেন এখানে আসছেন, আর এত মানুষজন নিয়ে আসছেন, এই মেয়েটারে আর কত টর্চারিং করবেন, এই মেয়েটার উপর আর কত অত্যাচার করবেন আপনারা? তো বলতেছে কিছু বড় ভাই পিছে থেকে আওয়াজ পেতেছে যে অগদনুরারে ভাই করে বাড়ি ঘর তালা মার। তা আমি তখন রাগ হয়ে গেছি যে কার বাড়ি ঘর তালা মারবেন আপনারা? বাড়ি ঘর কি আপনাদের না আপনাদের বাবাদের? বাড়ি ঘর আমার বাবার, আমার বাড়ি ঘর তালা মারার আপনারা কারা? আর আমি যদি ওর সাথে আমার বিয়ে হয়েছে না হয়েছে, কি সম্পর্ক কি আসে বিষয়, এটা আমার ফ্যামিলি বুঝবে আর ওর ফ্যামিলি বুঝবে, আপনারা কারা? যখন এই কথাটা এক কথা দুই কথা অনেক তক্কাতকি অনেক গ্যাঞ্জাম হইতেছে, চিল্লাচিল্লি, তো তখন এক পর্যায়ে পঞ্চায়েতের যে সভাপতি আমাদের এলাকার উনি এসে বললো যে এখানে এত গ্যাঞ্জাম গন্ডগোল চলবে না, প্রীতি তোমার কি ওর সাথে বিয়ে হয়েছে? তা আমি আর কিছু বলি না, আমি মাথা নিচে করে রাখছি, আমার তো বিয়ে হয়নি, আমি কি বলবো। তো আমার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড, সে চেঁচান দিয়ে বললো হ্যাঁ বিয়ে হয়েছে, ও আমার বউ, আমাদের বিয়ে হয়েছে। তো এই কথাটা বলার পর আমি ওনার দিকে চাই রয়েছি যে সে এত বড় গলায় এত বড় একটা কথা এতগুলা মানুষের সামনে সাহস নিয়ে বলতে পারলো, সে নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসে, এমন কিছু একটা। তো এই কথাটা বলার পরে আমি ওনার দিকে চেয়ে রয়েছি, ওনার মা বলতেছে বিয়েছে কাগজ দেখা, বিয়েছে কাগজ দেখা, দেখামু সময় মতো দেখামু, তুমি চিলাচিলি করে এলাকে তোমার কি এর কাগজ দামু? তুমি যদি আমার ছেলেই ভাবতা, আমার বড় ছেলে আমি তোমার, তুমি আমাকে ঘরে নিয়ে মান সম্মান নিয়ে না খেললা যে কিরে মেয়ের লগে তোর কি সম্পর্ক বিয়ে হয়েছে, দে আমার কাগজ দে দেখা, আমি তখন তোমার সুন্দর মতো দেখাতাম। তুমি এলাকাবাসী লইছো, পঞ্চায়েত লইছো, তুমি মামলা করবা পুলিশ করবা, তাহলে আমি মামলা পুলিশ আর পঞ্চায়েতে এই কাগজ দেখামু, আমি তোমারে দেখামুকে, আমি তোমারে কাগজ দেখামু না। সে তার মাকে বললো, মাকে বলার পরে ওনার মা বললো যে আচ্ছা ঠিক আছে, কাগজ যদি না দেখাইতে পারবি তাহলে তোর খবর আছে, কয়া হ্যাঁ বেরিয়ে বাইরে যে আসে তার মানে ফ্যামিলির লোকজনদের সাথে পাশের বাসায় মানে চিল্লাচিল্লি চেঁচামেচি মানে ওদের বন্ধ হয়ে হইতেছে না, আর এখান দিয়ে মানে জনগণ মনে করেন মজা নিতেছে যে এই বাসায় লাগছে একটা ঝগড়া, এরকম কিছু। তা আমি চুপ করে দাঁড়া রয়েছি। পরে আমার হাজবেন্ড নিচে গলি থেকে আমাকে বলতেছে যে তোমার মুখে কি জবান নাই, তুমি সহ্য করো দেখি তোমাকে মানুষ এত অত্যাচার করে, তুমি প্রতিবাদ করতে পারো না, তোমাকে যে এত কিছু বলতেছে তোমার মুখে কি জবান নেই, তুমি কিছু বলতে পারো না? আমার মা হয়েছে তো কি হয়েছে, আমার আত্মীয় স্বজন হয়েছে তো কি হয়েছে, তারা তো অন্যায় কথা বলতেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, কারোর সাথে বেয়াদবি করতে বলতেছি না, তোমার আমি গালিও দিতে বলতেছি না, তোমাকে আমি বেয়াদবিও করতে বলতেছি না, কিন্তু জবাব তো দিবা, প্রতিবাদ তো করবা। আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ, এক কথায় শেষ। কাগজ চাইছে কাগজ দেখায় দেবো, সমস্যা নেই। তো বলছে পরে তখন আমি যেমন একটু চেঁচামেচি করলাম যে আমার বাড়ি ঘরের সামনে এইসব চিলাচিলি কেন, এই সে হ্যান তেন বললে আমি কিছু টান দেওয়া তালা তোলা মেরে দিলাম। তারপর আমার হাজবেন্ড যায় দুধ দেওয়া যায় কি করলো, বাসায় যে আমার শাশুড়ি ঘর থেকে পাতিল হাড়ি যা আছে, হ্যাঁ আমার বলে আমি আজকে তালা দেখামু রাইন দেখামু, মানে সে একটা করলো সিন করলো, এখান থেকে সব নিয়ে আসলো, চুলা টুলা নিয়ে আসলো, আমাকে দিয়া বললো ঘরে আজকের থেকে রান্না করো, কালকে আমরা কাবিন কইরা কালকে সন্ধ্যাবেলা দেখেছে না পঞ্চায়েতে, সন্ধ্যাবেলায় কাগজ দিই। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা উঠলাম, সে বাজার টাজার করে নিয়ে আসলো, বাজার টাজার করলো, পরে রান্না বান্না করলাম, রান্না বান্না করার পরে বিকাল দিকে এখন আমরা যে বিয়ে করব কোথায় করব, যেহেতু এলাকা পুরা এখন বাদী যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আসলে তো হয়নি, কিভাবে করি, কাগজ তো দেখাইতেই হইব।
তো কেমনে কি করি কই বিয়ে করুম। তো উনি বললো আমার এক বড় আপা আছে, উনার বাসায় যা করুম। তো ফোন দিছে, উনার আবার ওই সময় নাই, উনারা গ্রামের বাড়িতে গেছে। এখন কি করি, কোথায় যা বিয়ে করি, একটা তো স্থান লাগবে, সাক্ষী লাগবে, উকিল বাপ মা লাগবে, শুধু তো আমরা দুজন গেলে এই বিয়ে হবে না। তখন মানে আমার যে বর্তমান উকিল বাবা, সে বলতেছে আসো তুমি আমার বাসায় আসো, আমি সব বুঝুম, আমি করাম তোমাদের বিয়ে। তারপর ওনারে বললাম যে কিছু কিনি আর না কিনে চুঙ্গিটা তো আপনি কিনা দিতে হইব, তো টাকা দেন, আমি চুঙ্গি কিনা নিয়ে আসি। তো উনি আমার 2000 টাকা দিল হাতে। আমি যাইয়া পাশে স্বর্ণকারের দোকান থেকে একটা চুঙ্গি কিনলাম, কিনা নিয়ে ঘরে এসে রান্না বান্না শেষ করে বিকাল না সন্ধ্যার দিকে আমরা গেলাম আমার উকিল বাবা আমার বাসায়। ওইখানে গেছি, পরে ওখানে কাজে আসছে, কাজে এসে কাগজপত্র সব লেখা টেখা আমাদেরকে বিয়ের সাথে করাইলো। বিয়ে করানোর পর মিষ্টি টিষ্টি আনলো আমার উকিল বাবাই, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পরে ওই দিন আর পঞ্চায়েতে আমাদের যাওয়া হয়নি, কারণ ওরা খবর দিছে, আমার হাজবেন্ড বলছে যে আমার বউ শরীর ভালো না, আমরা আজকে আসতে পারবো না, আমরা কালকে আসবো কাগজ নিয়ে। তো ওই সময় তার কাগজ দেয়নি, একটা রিসিটের মতো আর কি দিছে। তো পরের দিন যখন পঞ্চায়েতে ডাকছে আমরা ওই রিসিট নিয়ে দিছি। তো পঞ্চায়েতের সভাপতি বলতেছে যে এই কাগজটা তো তোমাদের কালকে বিয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে কালকে বিয়ে, আমরা 2 মাস আগে সরা পড়ছি, এখন আমরা কোর্ট ম্যারেজ করছি, হয়েছে কালকে বিয়ে, আপনার কাগজ দেওয়া দরকার, এই যে কাগজ লোন। আমার হাজবেন্ড আবার একটু মানে ঘাটতারার মতো আর কি, কাউকে মানে করে না। তো এই যে আপনার কাগজ দরকার, কাগজ দিছি, হ্যাঁ আমাদের কাগজ চাইছে, কাগজ দিছি, কাগজ দিয়ে আপনাদের দরকার। তো আবার একটু দুষ্ট প্রকৃতি, তো আবার এসে কি করছে, ওই টিকিটটারে 5টা না 6টা কপি করছে, কইরা ওইটা ল্যামিনেটিং করছে, ল্যামিনেটিং কইরা একটা পাঠাইছে পঞ্চায়েত অফিসে, একটা পাঠাইছে চেয়ারম্যান অফিসে, একটা পাঠাইছে ওনার মার কাছে, একটা পাঠাইছে আমাদের বাড়িতে, আর একটা করছে কি বড় করে ল্যামিনেটিং করে আমার দরজার সামনে ঝুলাই রাখছে। তা আমি হাসতেছি যে এটা ঝুলাই রাখছেন কে, কই যে জনগণ আহে না বিয়ে হয়েছে নি জিগাইবো না, ঢুকতেই তো দেখবো কাবিন নামা কাগজ উপরে ঝুলতাছে। তাই আমি কই আচ্ছা। তো এরপরে আমরা ছিলাম, বাসায় ছিলাম। তো উনি আমাকে বলতেছে যে মেয়ে তো আছে এখানে আমাদের কাছে, তো ছেলেটাকে কি আনবা আমাদের কাছে? আমি না, ছেলে আছে আব্বুর কাছে, থাক, যখন প্রয়োজন হবে তখন নিয়ে আসবো। তো বলতেছে না দরকার কি, এখন বাবা মা, ও এতদিন ওর বাবা ছিল না, এখন তো আমি বাবা আছি, এখন ছেলে ওইখানে থাকবে কেন, ছেলেকে নিয়ে আসো। তো আমি গেলাম পরের দিন সকালে আমার বাবার ওইখানে। তো আমার বাবাকে আবার এখান থেকে ওই যে পঞ্চায়েত থেকে ফোন টোন দিয়ে ইচ্ছা মতো ফুলে দিছে, এলাকাবাসী ফোন দেয়া। তো আমার বাবা বলে না, ছেলেকে দেখতেই দিব না, দেখাই করতে দিব না। আমি তখন ঝগড়াঝাটি লাগা দিছি, আমার ছেলে আমি জন্ম দিছি, আমার ছেলেকে কেন আমাকে দিবা না, আমার ছেলে আমি দেখবো না, আমার ছেলেকে আমি নিব না। বলতেছে না দরকার নাই, ছেলে দিব না, আমি এসি। তো আমি তখন আইসা পড়ছি, বাসায় এসে আমি কান্না করতেছি। তো বলতেছে আমাকে যে কি হয়েছে, আমি আবার ওনাকে তখন রোজার বাবা বলে ডাকা শুরু করলাম, মানে আমার মেয়ের নাম দিয়ে। তো বলতেছে রোজার বাবা, গল্পকে আনতে গেছে আমার ছেলেটাকে, আমার বাবা আমাকে দিল না। তারপরে বলতেছে ঠিক আছে, আমরা যে একদিন হুট করে যেয়ে নিয়ে আসবো। তারপরে আমরা পরের দিন সন্ধ্যাবেলা গেলাম, যে দেখি ছেলে নিচে গুড্ডি উড়ে আসছে নাটাই হাতে। তো ছেলেকে বল